আচ্ছা, রক্তের এখন লিটার কত করে চলছে? আই ছেলে থ্যালাসেমিয়া পেশেন্ট, সে যখন বিয়ে করতে যাবে, সে কি বিয়ে করতে পারে? রক্তের সমস্যাটা আমরা মেটাতে পারবো না কোনোদিন। মারা যাওয়ার পর আমরা অর্গ্যান ডোনেট করি, চোখ ডোনেট করি, ব্লাড কি ডোনেট করা যায়? সোজা কথা, কমে গেলে লাভ। আর রক্ত খেলে কি রক্ত বাড়ে? কি করে ফেললাম? এক্সপায়ার হয়ে যাওয়া রক্ত কি মশা খায়? জোর দিয়ে বলতে পারবো না সেই ব্লাডটা সেফ। এত ব্লু ব্লাড সবাই বলে, আপনি কখনো দেখেছেন নীল রক্ত? লোহিত রক্ত কণিকা বলে খুব মুশকিল আছে ভাই। ছোটবেলায় শুনতাম যে নুন খেলে নাকি রক্ত জল হয়ে যায়। কি হয়েছে? শুয়ে পড়। একটু কখনো রক্ত দিয়ে হোলি খেলেছেন ব্লাড ব্যাংকে? হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর আজকে ইনজেকশন পডকাস্টের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের সাথে আছেন একজন হিমাটোলজিস্ট, তার মানে রক্তের রোগ সারানোর ডাক্তার। ওর ইয়েস, রক্তের রোগ হয়? ইয়েস, জানতাম না তো। ডক্টর শান্তনু বাসু। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, রক্তের এখন লিটার কত করে চলছে? হ্যাঁ, রক্তের লিটারের দাম আছে। রক্তের লিটারের দাম আছে আমাদের এখানে বোধহয় 350 ml রক্তের দাম বোধহয় 600 টাকা। আচ্ছা, সেটা একটা গ্রুপ অনুযায়ী। হ্যাঁ, যদি মানে সাধারণ গ্রুপ হয় সেটা 350 লিটারের লাস্ট আমি জানতাম 600 টাকা। আমার যেরকম আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। এই নেগেটিভের কোনো ঠিক ঠিকানা নেই, দামের কোনো ঠিক ঠিকানা নেই, পাওয়ারও কোনো ইয়ে নেই। হ্যাঁ, ওই কারণে জানি। মানে কি, মানে আমার শিরায় শিরায় মানে পয়সা, শিরায় শিরায় পয়সা। তবে অবাঙালির ভিতরে প্রচুর এই নেগেটিভ। হ্যাঁ, কারণ এই বাংলা ছবিতে দেখা হয় যে প্রসেনজিৎ মায়ের চিকিৎসার জন্য রক্ত বিক্রি করে টাকা আনছে। তখন ছিল। এখন কি নেশা করার জন্য না, রক্ত বিক্রি করে? টাকা এক সময় ছিল যখন ব্লাড ডোনেশনটা ভলান্টারি ছিল না, তখন পেইড ব্লাড ডোনেশন হতো। এটা কিন্তু আমাদের দেশ বলে না, আমেরিকাতেও পেইড ব্লাড ডোনেশন হয়। পেইড ব্লাড ডোনেশন মানে কেউ রক্ত দিলে একটা কিছু টাকা পাওয়া যেত, যদিও সামান্যই টাকাটা ছিল, কিন্তু তখনকার দিনে সেটা অনেক টাকা ছিল। এবং সেই রক্ত বেচে টাকা করার একদল লোকই ছিল যারা রক্ত বেচেই টাকা করত, কিন্তু গভর্নমেন্ট সেটাকে বহুদিন আগে বন্ধ করে দিয়েছে। প্রথম হচ্ছে আমি কথা বলতে চাই যে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে, যে আমরা কোথায় ব্লাড ডোনেট করব। আর একটা হচ্ছে যে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোনো ক্লাব অর্গানাইজ করেছে, প্রেশার কুকার, ডিম পাউরুটি, কলা পাওয়ার লোভে আমরা ওখানে ব্লাড দিয়ে দিলাম। তারপরে রক্তগুলো নিয়ে কী করে? এবং গণ ব্লাড ডোনেশন যেখানে হয় সেখানে তো সবার প্রপার চেক আপও হয় না। দেখুন, প্রথম চেক আপ ছাড়া ব্লাড ডোনেশন হওয়ার কথা না, কিন্তু এইবার আপনি যদি বলেন যে হ্যাঁ সত্যি তো মানুষের বাড়িতে তো চুরি হওয়ারও কথা না, কিন্তু হয়। হ্যাঁ, আমরা সেটা আটকাতে পারি না। সুতরাং দু একটার ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না তা নয়, কিন্তু চেক আপ ছাড়া ব্লাড ডোনেশন হওয়ার কথা নয়। ব্লাড ডোনেশনের একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, এই বয়স হতে হবে, নিরোগ হতে হবে, ওষুধ খাবে না, ইত্যাদি ইত্যাদি কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা ডোনেশনটা নেওয়া হয়। আর সর্বোপরি দেখা হয় হিমোগ্লোবিনটা কী আছে। এখন হিমোগ্লোবিন মাপা তো অত লোকের অত সহজে চট করে যায় না, সেই জন্য আগে একটা অদ্ভুতভাবে মাপা হতো। একটা কপার সালফেট সলিউশন, একটা পার্টিকুলার স্পেসিফিক গ্র্যাভিটি নেওয়া হতো, তাতে 1 ফোঁটা রক্ত দেওয়া হতো। সে যদি ডুবে যেত তাহলে তাকে নেওয়া হতো, যদি ভেসে থাকতো তাহলে তার নেওয়া হতো। ওইটি ধরে নেওয়া হতো যে হিমোগ্লোবিনটা অ্যাডিকুয়েট আছে। দেখুন, আমাদের দেশে রক্ত দেওয়ার প্রচলন কিন্তু খুব বেশি নয়। পশ্চিমবাংলা এবং মহারাষ্ট্র ছেড়ে দিলে ভারতবর্ষের রক্তদান প্রথার এখনো পর্যন্ত সামাজিক মান্যতা পায়নি। সেই জন্য রক্তদান জিনিসটা খুব সামান্য নয় আমাদের দেশে, এবং আমাদের প্রয়োজনের তুলনায় এখনও রক্তদান কম। এবং শুনলে আশ্চর্য হবেন যে অন্তত পশ্চিমবাংলায় বেশিরভাগ রক্তদান করে রাজনৈতিক পার্টি, তারাই বেশিরভাগ রক্তদানের বন্দোবস্ত করে। সবাই গাল পাড়ে ঠিকই, কিন্তু তার সাথেও আমি বলবো যে এনজিওরাও করে, কিন্তু বেশিরভাগ করে হচ্ছে রাজনৈতিক পার্টি। এই রক্তদান যারা করতে যায় তাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যে এই যে এতটা রক্ত দিলাম, আমার কতদিনের মধ্যে আমার রক্ত তৈরি হবে? 1 সপ্তাহ। সেই জন্য বলা হয় 3 মাসের আগে না দিতে, কিন্তু 1 সপ্তাহ ইজ গুড এনাফ। রক্ত 1 সপ্তাহ 350 ml রক্ত আমাদের কিছু নয়, মানে দেখতে অনেকটা লাগে নিশ্চয়ই, কিন্তু সেটা আমাদের শরীরে 5 লিটারের উপর রক্ত থাকে। সেখানে 350 ml নিলে কি হবে? কিছুই হবে। সবাইকে বলা উচিত কিছুই যে আপনারা
রেগুলার ব্লাড ডোনেট করুন, অ্যাটলিস্ট বছরে 4 বার ব্লাড ডোনেট করা যায়। একজন সুস্থ মানুষ 4 বার বছরে ব্লাড ডোনেট করতে পারে, 3 মাস অন্তর অন্তর। সবারই উচিত এই জিনিসটা অন্তত করা, তাহলে এই যে রক্তের যে আকড়াটা পড়ে আমাদের, বিশেষ করে গ্রীষ্মকালে, এইটা সেটা রক্তদান যে শিবিরেই করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের ব্লাড ব্যাংক আছে, তো ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিলে কি আটকাচ্ছে? আপনার সময় সুযোগ মতো অফিস থেকে বেরিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসবে। আমি একজন রেগুলার ডোনার। আমি এই যে রাজনৈতিক দল বা পাড়ার ক্লাব এদের দ্বারা আয়োজিত যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় সেখানে আমি রক্ত দিই না, কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমার A নেগেটিভ ব্লাড গ্রুপ যেহেতু। এবার আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে ডোনেট করে দিলাম, ঠিক পরের দিনই বা পরের সপ্তাহে এমন একজন মানুষের এমার্জেন্সি প্রয়োজন পড়লো, তখন আমার ব্লাডটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এখানে একটা অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার একটা অর্গানাইজেশন আছে, সার্পেন্টাইন লেন। তাদের কাছে একটা এগুলো হচ্ছে রেয়ার ব্লাড গ্রুপ। রেয়ার ব্লাড গ্রুপের একটা লিস্ট থাকে, ইনফ্যাক্ট একটা অ্যাপ্লিকেশনও এসে গেছে যেখানে রেয়ার ব্লাড গ্রুপ লিস্ট থাকে, নাম থাকে, টেলিফোন নাম্বার থাকে। যার যখন সেই রেয়ার ব্লাড গ্রুপটা দরকার হয় তখন তারা সেখানে গিয়ে তাদের নামে যোগাযোগ করে। ধরুন 10 জনের নাম লেখা আছেন, সবাই তো দিতে পারবে না, হয়তো সেই সময় তাদের সুযোগ নেই। তাহলে আমি অন্তত বলবো যারাই নেগেটিভ ব্লাড গ্রুপ, যে কোনো নেগেটিভ, ইভেন বি নেগেটিভ, তাদের শিবিরে গিয়ে রক্তদান না করে একটা জায়গায় ব্লাড ব্যাংকেও নাম লিস্ট করে রাখতে পারেন, যেখান থেকে প্রয়োজন পড়লে তারা ডেকে পাঠালে 10 জনকে ডাকলে 3 জন তো আসবেন। তো আমার মতো যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ অর্থাৎ রেয়ার ব্লাড গ্রুপ, তাদেরকে বলবো প্লিজ রক্তদান শিবিরে, মানে যেখানে গণ রক্তদান হচ্ছে সেখানে দেবেন না, আপনারা বরং নিজেদের নামটা এনলিস্ট করে রাখুন। যদি কোনো মানুষের এমার্জেন্সি প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার ব্লাডটা ভীষণ কাজে লাগবে। একটা ব্লাড ব্যাংকে ব্লাড কম্পোনেন্টস কি কি থাকে? আপনার ছোটবেলায় গরুর রচনা পড়েছেন? হ্যাঁ, গরুর চামড়া দিয়েই হয়, হাড় দিয়েই হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মাংসটা আর বলা যাবে না এখন। যাই হোক, একটা ব্লাডের 4টে কম্পোনেন্ট তৈরি হয়। প্রথম যেটা আরবিসি, যেটা প্যাকড আরবিসি বলি। আগেকার দিনে হোল ব্লাড ব্যবহার করা হতো, অর্থাৎ সবগুলো একসঙ্গে ব্যবহার করা হতো। এখন সেই ইয়েটা চলে গেছে, এখন সেই মতামতটা পাল্টে গেছে। এখন একটা ব্লাড থেকে 4টে কম্পোনেন্ট বেরোয়। একটা বেরোয় ডাব্লিউবিসি, একটা বেরোয় আরবিসি, একটা বেরোয় প্লেটলেট, একটা বেরোয় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তার একটা অংশ হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেট। এই 4টে অংশ 4টে রকম রুগীদের কাজে লাগে। বহুল প্রচলিত হচ্ছে পিআরবিসি, যেটা সবথেকে বেশি কাজে লাগে, এবং এখন হোল ব্লাড দেওয়ার প্রচলন উঠে গেছে। কোথাও আর বলা হয় না যে হোল ব্লাড দেওয়া দরকার। প্রথম জিনিস যেটা খুব বেশি লাগে সেটা হচ্ছে আরবিসি, তারপর যেটা খুব বেশি লাগে সেটা হচ্ছে প্লেটলেট, তারপর লাগে হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা ক্রায়োপ্রেসিপিটেট। আগের এর প্রয়োজন বেশি থাকতো হিমোফিলিয়া বা ইত্যাদি রোগের জন্য, এখন এর ব্যবহার অনেক কমে এসছে কারণ ওষুধগুলো এসে গেছে বলে। কিন্তু তার সত্ত্বেও এফএফপি, একটাই এফএফপির সুবিধা হচ্ছে যে এফএফপি বহুদিন থাকে, নেওয়া থেকে 39 ডেজের ভেতর ইউজ না করলে ওটাকে ফেলে দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আর একটু কম, ডিপেন্ড করছে কোন ব্লাড ব্যাংক কী সলিউশন ইউজ করে, এটসেট্রা এটসেট্রা। প্রত্যেকের নিজস্ব একটা এসওপি আছে, যে এই ব্লাডটা এতদিন নিলে এই। তো এখন যেটা করা হয়, প্রথমেই ব্লাডটাকে এসে সেপারেট করে নেওয়া হয়। ব্লাড ব্যাংকে এসে প্রথমেই সব ব্লাডটাকে সেপারেট করে তার বিভিন্ন বিভিন্ন অংশগুলোকে আলাদা করে নেওয়া হয়। এফএফপি আলাদা করে নেওয়া হয়। এফএফপির নামটা যেমন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তার মানে কি, যেই আলাদা করেছি করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করতে দিয়ে দিলে প্রোটিনটা তলায় পড়ে যায়, সেটাকে বলা হয় ক্রায়োপ্রেসিপিটেট। ক্রায়ো মানে ঠান্ডা, ঠান্ডা করলে যে প্রোটিনটা প্রেসিপিটেট করা, তখন ওপরের পার্টটা তুলে নিয়ে নিচের ক্রায়োপ্রেসিপিটেটটাকে আলাদা করে রাখা হয় ব্যবহারের জন্য। কিন্তু এগুলোর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অনেক দিন থাকে, -20 যদি রেখে দেওয়া যায় তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা 6 মাসের ওপর থাকে। কিন্তু ক্রায়োপ্রেসিপিটেট বেশি দিন থাকে না, এফএফপি বেশি দিন থাকে না, আর প্লেটলেট আরও কম দিন থাকে। প্লেটলেট যেটা বার করা হয় সেটা সাধারণত বলা হয় 72 ঘন্টার ভেতর ব্যবহার করে ফেলতে। এখানে প্লেটলেটের খুবই প্রয়োজন হয় এবং পাওয়াটা একটু অসুবিধে হয়, কারণ ডেঙ্গুর সময় দেখেছি, যে কোনো সময় প্লেটলেটের যেই প্লেটলেটের রিকোয়ারমেন্ট লাগে, যেমন এই গ্রীষ্মকালে লিউকিমিয়া যাদের চিকিৎসা হয় তাদের প্রচুর প্লেটলেট লাগে, তাদের আরবিসি থেকেও প্লেটলেট অনেক বেশি লাগে, কিন্তু তারা জোগাড় করে উঠতে পারে। আমাদেরও কম্প্রোমাইজ নিয়ে চালাতে হয়, কারণ এটা তো ফ্যাক্টরিতে তৈরি হয় না, কোনো মানুষ না দিলে তো তাকে করা যাবে না।
তো এই যে আমরা এত ব্লাড 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 করি, এই এত সব কম্পোনেন্টস আমাদের কি কাজে আসে এরা? আরবিসিটা তো সবাই জানে, মানে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা বললে খুব মুশকিল আছে ভাই। হ্যাঁ, আরবিসি বললে অনেকে বেশি বুঝবে, লোহিত রক্তকণিকা বলে খুঁজে বার করতে হবে। তাই বাংলায়? হ্যাঁ, বাংলায়। বাংলার এই অবস্থা। আমি এখানে একটা ছোট্ট গল্প বলে নিই, তাহলে বুঝতে পারবেন যে আমার এক বাবার বন্ধু একবার বর্ধমানের ইউনিভার্সিটিতে যাবার কি দরকার ছিল। তিনি ইঞ্জিনিয়ার, বিখ্যাত ইঞ্জিনিয়ার, রেলের বড়। তিনি, আমরা কাকু বলে ডাকতাম, মিত্র কাকু গেলেছেন, বলে নেমেছি বর্ধমান স্টেশনে, নেমে একটা রিক্সা ধরেছি। তখন সেই বাংলা বলো এখানে তো বলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবে। রিক্সাওয়ালা তো কোনোতে না বলে না, জমের বাড়ি বললেও বলবে হ্যাঁ যাবো। তো সে বলেছে হ্যাঁ যাবো বলে সে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে ঘুরছে, বলে মিত্র কাকু বললেন আমি দেখলাম 3 বার ইউনিভার্সিটিটাকে পাক দিল। তাহলে কি হচ্ছে? গেটের সামনে এসে বললেন দাঁড়াও তুমি করছো কি? এই তো ইউনিভার্সিটি এসে গেছে। রিক্সাওয়ালা ভীষণ রেগে গেল, তখন থেকে আপনি কি ইংরেজিতে বলছেন? বলবেন তো ইউনিভার্সিটি যাবেন। বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, সুতরাং লোহিত কণিকা ইংলিশে বলছেন, তখন থেকে কি ইংরেজিতে বলছেন? বলবেন তো ইউনিভার্সিটি যাবেন। তাহলে তো আমি আপনাকে এখানে পৌঁছে দিতাম। তো কামিং ব্যাক টু লোহিত রক্তকণিকা। লোহিত কণিকা বললে একটু অসুবিধে আছে, ব্যথা আছে কিছু লোকের। দেখো, এবার যে কোনো জায়গায় রক্তপাত হলে, ধরুন অ্যাক্সিডেন্ট, অপারেশন, যেখানে রক্তপাত হয় সেখানেই এটার প্রয়োজন পড়ে। সুতরাং অ্যাক্সিডেন্টের উপরও হাত নেই, অপারেশনটা কিছুটা আমরা হাত আছে। এখানে একটা বলে রাখি, কিছু হাসপাতালে একটা অপারেশনের মানে ব্লাড ব্যাংকে একটা চালু করার প্রচেষ্টা হয়েছিল। সেটা হচ্ছে যে প্রত্যেক ইউনিটকে বলা হতো যে তোমরা যদি অপারেশনে, যাতে কোল্ড অপারেশন, প্ল্যান্ড অপারেশন, যে 6 ইউনিট ব্লাড যদি তোমরা মনে করো, তাহলে তোমরা ডোনার মোবিলাইজ করে 6 ইউনিট ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে পাঠাও, তাহলে আমরা তোমাকে 6 ইউনিট ব্লাড দিই। এটাকে একটা ডেবিট ক্রেডিটের একটা খাতা মতন করা হতো, যাতে এমার্জেন্সিতে এগুলো ব্যবহার হতো না, যাতে এই সাময়িকভাবে যে রক্তের যে আঁকড়াটা ছিল সেটা যাতে কাটানো যায়। কারণ কিছু তো একটা পলিসি নিতে হবে, সেগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাবে, কিন্তু কিছু পলিসি না নিলে রক্তের সমস্যাটা আমরা মেটাতে পারবো না কোনো দিনই। আরেকটা জিনিস ছিল অটোলগাস ট্রান্সফিউশন বলে, সেটা এখন আর খুব একটা প্রচলন আছে কিনা জানি না। ধরুন আপনার 3 সপ্তাহ পরে একটা অপারেশন হবে যেখানে আপনাকে রক্ত লাগবে। তা আপনি কি করা হলো, 1 সপ্তাহের মাঝে আপনি একটু ডোনেট করলেন, আবার আরেক সপ্তাহ নিজেই ডোনেট করছেন নিজের জন্য, আর 1 সপ্তাহের মাঝে ডোনেট করলেন, ডোনেট করে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আপনার একটু অ্যানিমিক হয়ে গেলেন, কিন্তু তাতে কিছু এলো গেল না, কারণ ওই রক্তটা তো আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। অ্যানিমিক হয়ে গেলে অপারেশনের রক্তপাতের অনুপাতটা কমে যায়। মানে এতটা অ্যানিমিক হয়ে যাবেন না যাতে অ্যানেস্থেশিয়া দেওয়া যায় না, সেটার কথা আমি বলছি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি অটোলগাস ট্রান্সফিউশনে অন্তত 3 সপ্তাহ তো রক্ত থাকে। সুতরাং 3 সপ্তাহর আগে থেকে যদি আমি রক্ত নিতে পারি, তাহলে কিন্তু আমার এই নিজের ব্লাডের দিয়েই নিজেরটা অপারেশন হয়ে যাওয়া সম্ভব। কিন্তু এইটা খুব একটা গতি পায়নি, মানে এটা আমাদেরও কিছুটা প্রচার ইত্যাদি হয়নি খুব বেশি, এবং এটা খুব গতি পায়নি। আচ্ছা, আরবিসি তো হয়ে গেল, প্লেটলেট আমাদের কি কাজে আসে? প্লেটলেট ধরুন, এই তো ডেঙ্গু নিয়ে তো সবাই জানেন যে প্লেটলেট সোজা কথা কমে গেলে লাগে। এবার কমে যাওয়ার কারণ অনেক, ভাইরাল ইনফেকশন একটা, ফরচুনেটলি কোভিডে অত প্লেটলেট কমতো না, নাহলে কি হতো আমি ভগবান জানে। কিন্তু ডেঙ্গুতে তো হতোই, ডেঙ্গু হেমারেজিক ফিভারে প্লেটলেট কমে যাওয়াটাই একটা সমস্যা। এছাড়া লিউকেমিয়ার চিকিৎসা আছে, এছাড়া অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বাঁধে না, ডিআইসি বলে একটা অসুখ আছে, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন বলে, সেসব ক্ষেত্রে প্লেটলেট লাগে, কারণ সেখানে রক্তপাতটা আটকানোর জন্য প্লেটলেট খুব কমে যায়। হ্যাঁ, যেখানেই প্লেটলেট কমে যায় সেখানেই প্লেটলেট লাগতে পারে, 2-1টা ব্যতিক্রম ছাড়া। যেমন আইটিপিতে আমরা সাধারণত প্লেটলেট কমে গেলেও প্লেটলেট দিই না, কারণ প্লেটলেট দিলে দেখা যায় আরও প্লেটলেট কমে গেছে, সেই জন্য আমরা আইটিপিটাকে অ্যাভয়েড করি। তাও দেখুন, লাইফ থ্রেটনিং যে কোনো সিচুয়েশনে আমাদের প্লেটলেট দিতে হয় যদি প্লেটলেট কমে যায়, মানে প্লেটলেট কমাটা যদি লাইফ থ্রেটনিং সিচুয়েশনের কারণ হয় তাহলে অবশ্যই প্লেটলেট দিতে হয়। লিউকেমিয়ার মানে যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট তো আছেই, সেগুলোতে তো প্লেটলেট প্রায়শই লাগে। এবার হলো ডাব্লিউবিসি, মানে ইংলিশে বললে শ্বেত রক্তকণিকা। সমস্যাটা হচ্ছে যে শ্বেতকণিকারও ট্রান্সফিউশন হতো, কিন্তু শ্বেতকণিকার ট্রান্সফিউশনে দেখা যায় যে অনেক ভাইরাল চলে যায়,
যে সিএমভি বলে একটা ভাইরাস আছে, হ্যাঁ, এবার শ্বেতকণিকা ট্রান্সফিউজ করতে গেলে শ্বেতকণিকা না লোহিত কণিকাকেও রেডিয়েশন দিলে সব থেকে ভালো হয়। রেডিয়েশন দিলে ওই ভাইরাল ইয়েগুলো মরে যায়। তো যে কোনো কারণেই হোক শ্বেতকণিকা দিয়ে আমাদের খুব একটা শরীরের শ্বেতকণিকার প্রয়োজন মেটাতে পারেনি, আর শ্বেতকণিকা বাড়াবার ওষুধ আমাদের এসে গেছে। সেই জন্য শ্বেতকণিকাটাকে অ্যাজ এ ট্রান্সফিউশন মোড এখন খুব বেশি ব্যবহার হয়। একেবারে হয় না বলবো না, মাঝে মাঝে হয়, কিন্তু খুব বেশি হয়। তো এই যে বাচ্চা মায়ের পেটে এলো, তা এর রক্ত এ কি করে পেলো, মানে রক্তটা কি করে তৈরি হলো আমাদের দেহে? আমাদের শরীরে আর কি একটা মাদার সেল আছে যাকে হিমেটোপোয়েটিক স্টেম সেল বলা হয়। একটা মাদার সেল আছে, তার থেকেই আমাদের রক্তের সব এলিমেন্টগুলো তৈরি হয়। তার থেকে ডাব্লিউবিসি তৈরি হয়, তার থেকে আরবিসি তৈরি হয়, তার থেকে প্লেটলেট তৈরি হয়। জলীয় অংশটা অন্য জায়গা থেকে আসে। তো সেই মাদার সেল বিভিন্ন লাইনে ডিফারেন্সিয়েট করে কোথায় না, প্রাইমারিলি মজ্জা এবং স্প্লিন এবং লিভার বাচ্চাদের অবস্থায়, বড়দের সেটা সেখান থেকে সরে গিয়ে শুধু মজ্জাতে থাকে। এখান থেকেই আমাদের রক্ত তৈরি হয় মাদার সেল থেকে। যার জন্যে অনেকে হয়তো জানবেন যে এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কথাটা আর বেশি ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় হিমেটোপোয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। কারণ ওইটাই হচ্ছে বিশল্যকরণী, গন্ধমাদনটা নয়। বোন ম্যারোটা হচ্ছে গন্ধমাদনটা, বিশল্যকরণীটা হচ্ছে হেমেটোপোয়েটিক স্টেম সেল। ওইটাকে আমরা এখন আলাদা করে ট্রান্সপ্লান্ট করা হয়। সেই জন্য ওই হিমেটোপোয়েটিক স্টেম সেল থেকেই আমাদের সব কিছু আসে। যত রকম কোষ তৈরি হয় আমাদের শরীরে, মানে রক্তের কোষ 3 রকমই একটি মাদার সেল থেকে আসে। একটা মাদার সেল থেকে প্রত্যেকটা ডিফারেন্সিয়েট করে ডাব্লিউবিসি লাইনে একটা যায়, প্লেটলেট লাইনে একটা যায়, আরবিসি লাইনে একটা যায়, তারপর সেখান থেকে আস্তে আস্তে সেগুলো তৈরি। ছোটবেলায় শুনতাম যে নুন খেলে নাকি রক্ত জল হয়ে যায়। কিন্তু আমিও ছোটবেলায় শুনেছি জুতিয়ে লম্বা করে দেওয়া যায়, কিন্তু সেরকম তো হয় বলে শুনিনি কখনো। সেরকম কখনো হয়েছে বলে শুনিনি। নুনের অপকারিতাও তো আছে বেশি খেলে। হ্যাঁ, আমি জানি না সেটা তখনকার দিনে কি করে সেই জিনিসটার প্রচলিত হয়েছিল যে নুন খেলে রক্ত জল হয়ে যায়। আমার ধারণা নুন যাতে বেশি না খায় সেইটার আর কি চেষ্টা করা হতো। নুন আমাদের শরীরের অপরিহার্য অংশ, কিন্তু বেশি খাওয়ালে অসুবিধা আছে। সেইটাই আর কি হয়তো আমাদের কোনোভাবে চলে এসছে আমাদের ইয়েতে, ভয় দেখানো সমাজে একটা। হ্যাঁ, যে বেশি ছোটবেলা থেকে ওষুধ মানে নুন খাওয়ানোর অভ্যেসটা না থাকলে বড়বেলাতে গিয়েও সেই নুন খাওয়ার অভ্যেসটা হবে না আর কি। বেশি জল খেলেও পাতলা হয়ে যাবে। জল খেলেও কি স্যার বেশি জল খেলে রক্ত পাতলা হয়ে যায়? পাতলা হবে না, ভলিউম বেড়ে যাবে, কিন্তু কিডনিটা ঠিক থাকলে কিছু হবে না। আচ্ছা, কিডনিটা ঠিক না থাকলে নানান জায়গায় জমে যাবে। কিন্তু কিডনি গালাগাল দেবে তো, এত জল গালাগাল দেবে, কিডনি গালাগাল দেবে। কিন্তু কিডনি হেলথের জন্য কি জল বেশি খাওয়া জরুরি? কারণ তো ফিল্টার, ওটা একটা প্যাসিভ ফিল্টার। তো হ্যাঁ, যত জল খাবেন, আমাদের কিডনিটির কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের কোষের যে দূষিত অংশ, যেটা বলি আমরা দূষিত তো হয়, এটা অ্যাকচুয়ালি মেটাবলিক ওয়েস্ট আর কি। মেটাবলিক ওয়েস্টটাকে বার করে দেয়। এবার আপনার বাড়ির নালা যত পরিষ্কার থাকবে তত আপনার শরীরের স্বাস্থ্য ভালো। এবার কিডনিটা যত ভালো করে জল বার করে দিতে পারবে তত আপনার শরীর থেকে ওয়েস্ট বেরিয়ে যাবে। স্যার, এবার অ্যানিমিয়া নিয়ে কথা বলবো, অর্থাৎ ইংরেজিতে যেটা বলে রক্তাল্পতা। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলতে চাইছিলাম, রক্তাল্পতা বলে। যাই হোক, অ্যানিমিয়া বলাটাই আমার মনে হয় ভালো। প্রথম কথা হচ্ছে অ্যানিমিয়া কি? অ্যানিমিয়াটা হচ্ছে শরীরের রক্ত কমে যাওয়া। রক্ত কমে যাওয়া মানে আরবিসি কমে যাওয়া। আরবিসি কমে যাওয়ার মানে আরবিসির ওপরে যে লাল রংটা, ওটা একটা রং, ওটাকে বলা হয় হিমোগ্লোবিন। ওইটা রংটা কিন্তু আরবিসির ওপর লাগানো আছে, ওই রংটা সরিয়ে দিলে আরবিসির কোনো রং নেই। তো ওইটা, ওই হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে কোষের বিভিন্ন দিকে, মানে আঙুলের কোষ অবধি সেটাকে পৌঁছে দেওয়া, যাতে কোষগুলো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। এবার হিমোগ্লোবিন কমে গেলে এই সমস্যাটা হয় যে তাদের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, তাদের নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তো হিমোগ্লোবিন কমে যাওয়াটা কোনোভাবেই শরীরের পক্ষে ভালো হতে পারে না, কারণ তার তো অক্সিজেন ডিমান্ড আছে একটা। আমি যে শ্বাস নিচ্ছি তার কারণ তো আমার প্রত্যন্ত কোষের একটা নিঃশ্বাস নেওয়ার প্রয়োজনীয়তা আছে, অক্সিজেন পৌঁছানোর প্রয়োজনীয়তা আছে, কারণ তার তো শ্বাস প্রশ্বাসজনিত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। কোষের সমস্ত কাজই বন্ধ হয়ে যাবে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়। সমস্যাটা হচ্ছে লোহিত কণিকা কম তৈরি হতে পারে, লোহিত কণিকা অ্যাবনর্মাল তৈরি হতে পারে, লোহিত কণিকা ভেঙে যেতে পারে। এই
তিনটে কারণেই আমাদের অ্যানিমিয়া হয়। তো সর্বাধিক প্রচলিত অ্যানিমিয়া যেটা আমরা মেয়েদের ভেতর ভারতবর্ষে দেখতে পারি সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। লোহা শরীরে কমে যায়। এবার লোহা কমে যাওয়াটা খুব আশ্চর্য ব্যাপার। লোহা খেলে কি লোহা বাড়বে? না, তা বাড়বে না। লোহা জিনিসটা ওই আমাদের যে হিমোগ্লোবিন আছে, ওই যে রঙটা আর কি, সেই রঙটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হয় হিম বলে একটা যৌগ, একটা হচ্ছে গ্লোবিন বলে কিছু প্রোটিন। হিম বলে যে যৌগটা আছে তার মধ্যে, সেটা যৌগর মধ্যিখানে একটা আয়রন মলিকিউল থাকে, আয়রন অ্যাটম থাকে। সেই আয়রনটা যদি সে না পায় তৈরি করতে, তাহলে হিমোগ্লোবিনটাই তৈরি হয় না। এবার সেই আয়রনটাকে হিমের ভেতর প্লেস করতে গেলে পর্যাপ্ত পরিমাণে আয়রনের সাপ্লাই দরকার, অথবা মানে রক্তপাতটা বন্ধ করা দরকার বেশি। এবার মেয়েদের কি হয়, যেহেতু স্বাভাবিক মাসিক প্রক্রিয়ায় তাদের কিছুটা রক্তপাত হয়, সেই জন্যে তাদের আয়রন ব্যালেন্সটা সবসময় একটু কি বলবো হিন্দিতে নাজুক সি হ্যায়। আর যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু অনেক সময় মাসিকের বিভ্রাটের জন্য একটু বেশি রক্তপাত হয়, তখন আয়রনটাও আরও বেরিয়ে যায়। সাপ্লাই কম, বেরিয়ে যাচ্ছে বেশি, যা হবে তাই হচ্ছে, রক্তাল্পতা হচ্ছে। এবার এর চিকিৎসা দুটো। প্রথম হচ্ছে সাপ্লাইটা বাড়াতে হবে। তো সাপ্লাই বাড়ানোর জন্য আমাদের পক্ষে এখন ট্যাবলেট ইঞ্জেকশন যথেষ্ট আছে। ট্যাবলেটের অসুবিধাটা হচ্ছে যে বহুদিন খেতে হয়, অন্তত 3 মাস, 3 থেকে 6 মাস। এইটা একটু অসুবিধা। একটা লোককে 6 মাস একটা ওষুধ খাইতে বললেই তার মাথা খারাপ হয়ে যায়। আমি দেখেছি মোটামুটি কাউকে যদি আমি বলি যে 1 বছর ওষুধ খেতে হবে, মাসখানেকের ওষুধ তার বাদ পড়ে। আমি তাদের খাপ চেয়েছিলাম, বললাম যে আপনারা খাপ নিয়ে আসবেন, আমি গুনে দেখিয়ে দেবো আপনাদের মাসখানেকের ওষুধ বাদ পড়েছে। আজকে অমুকের বিয়ে, তার ভাইজির জন্মদিন ছিল, চলে গেছিলাম, ভুলে গেছি, ইত্যাদি 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 আছে। সুতরাং সেইটা একটা দিক আছে, যেটাকে সাপ্লাই লাইন। আরেকটা দিক হচ্ছে ওই যে মাসিকটা বেশি হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ওটা লোকে ভুলে যায়, ভাবে যে আয়রন খেলে বেড়ে গেল, তো তারপরে সে বাড়ি চলে গেল, আবার 3 মাস পরে অ্যানিমিয়া নিয়ে ফিরে এলো। কারণ ওইটা তো অ্যাড্রেস করা হয়নি, ওই যে রক্তপাতটা হচ্ছে ওইটা অ্যাড্রেস করা হয়নি। বা পুরুষ মানুষদের ক্ষেত্রে সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় না যে তা নয়, কিন্তু ভালোই দেখা যায়। কিন্তু তাদের কি হয়, পাইলস, কেউ পাত্তাই দিতে চায় না, ও 1000 লোকের আছে। কিন্তু পাইলস থেকেও তো অ্যানিমিয়া হয়, কারণ পাইলস থেকে রক্তপাত হয়। সবসময় যে সে বুঝতে পারবে তা না। এছাড়াও বয়স্ক লোকেদের আরও বেশি সমস্যা থাকে, কারণ কোলনিক ক্যান্সার থেকে প্রথম ধরা পড়ে রক্তপাত হলে, তো এটা বেশ ভয়ানক জিনিস। সুতরাং আয়রন ডেফিসিয়েন্সিটাকে অত সামান্য করে দেখলে চলবে না। আয়রন ডেফিসিয়েন্সি দেখলে তার উৎসে আমাকে পৌঁছতে হবে, যতক্ষণ না পৌঁছচ্ছি আমাকে খুঁজে যেতে হবে, এবং সেটা বেশ ব্যয়সাধ্য ব্যাপার করাটা। কিন্তু বেশিরভাগ লোক ধরে নেয় যে আয়রন ডেফিসিয়েন্সি একটা মামুলি অসুখ, ওষুধ খেলে সেরে যাবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আয়রন ডেফিসিয়েন্সি হিমাটোলজিস্টের কাছে আসারই কথা নয়, কারণ আয়রন দিতে পারে না কে? এমবিবিএস থেকে আয়ুর্বেদিক সবাই আয়রন দিতে পারে, নিজে নিয়ে ওভার দ্য কাউন্টার খেয়ে নেয়। তাহলে সেরে যায় না কেন? সেরে যায় না এই একটাই কারণ, তারা কেউ উৎসে পৌঁছায় না। আর কতদিন খেতে হবে সেই হিসেবটাও তারা রাখে না। কেউ 7 দিন খায়, কেউ 14 দিন খায়। তাহলে আসল রোগটা বের করাটা সবচেয়ে দরকার আয়রন ডেফিসিয়েন্সি। একদম। একটু কি করে বুঝবে একটা মানুষ যে সে অ্যানিমিক বা তার আয়রন ডেফিসিয়েন্সি আছে? আয়রন ডেফিসিয়েন্সি বুঝতে পারবে না, কিন্তু অ্যানিমিয়াটা বোঝা যায়। অ্যানিমিয়াটা বোঝা যায় কীভাবে? যে প্রাথমিকভাবে যেটা বোঝা যায়, সিঁড়ি ভাঙার সময় শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করবে। হ্যাঁ, এখন এটাও হতে পারে অনেকের পায়ে কষ্ট আছে, সে ভাবছে যে আমার পায়ের জন্য। অনেকের হয়তো শ্বাসকষ্ট হচ্ছে বা হার্টের প্রবলেম থেকেও এটা হয়, হতে পারে। কিন্তু সাধারণত অ্যানিমিয়া যে বয়সে হয়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যে বয়সে হয়, হার্টের প্রবলেম সাধারণত ওভারল্যাপ করে না, যদি না তার জন্ম থেকে থাকে। কনজেনিটাল হার্ট ডিজিজ যদি না থাকে তাহলে এটা ওভারল্যাপ করে না। তো প্রথম হচ্ছে বুক ধড়ফড় করে, টায়ার্ডনেস, ক্লান্তি, দুর্বলতা, কি ভালো লাগছে না করতে, খেতে ভালো লাগছে না, খেলে হজম হচ্ছে না। কারণ অ্যানিমিয়া থাকলে খেলে হজম হওয়াটা একটা বেশ সমস্যা, হজম হচ্ছে না। এই করতে করতে লোকে নানান রকম নিয়ে ভেগ কমপ্লেন্টস নিয়ে ডাক্তারের কাছে যায়। যদি সেটা আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে আর বেশি কিছু তার পাওয়া যায় না, শুধু দেখা যায় যে হাতটা সাদা হয়ে গেছে, চোখের তলাটা সাদা হয়ে গেছে, অ্যানিমিয়া আছে, রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে যায় আয়রন।
এবার থ্যালাসিমিয়া যদি হয় তাহলে তার সঙ্গে স্প্লিনটা বড় দেখা যায়, লিভারটা বড় দেখা যায়। হ্যাঁ, শুধু থ্যালাসিমিয়া না, অনেক অসুখে, যেমন লিউকিমিয়াও তো অ্যানিমিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে। সেখানেও ওই রকম যে হয় লিম্ফ দেখা যাবে, নাহলে লিভার স্প্লিন দেখা যাবে, সেগুলো অ্যানিমিয়ারই সিমটম, কিন্তু সেগুলো অন্য কারণে আর কি। তো ডাক্তারবাবু যেটা বললেন বুঝতেই পারছেন যে যদি দেখেন যে আয়রন ডেফিসিয়েন্সি আছে তাহলে ওভার দ্য কাউন্টার মেডিসিন নিয়ে খাবেন না, বরং এর রোগের উৎসের দিকে পৌঁছবেন। আর ডেইলি লাইফে কিছু প্র্যাকটিস করতে পারেন যাতে এই রক্তাল্পতা অবধি আপনাকে পৌঁছতেই না হয়। তো তার জন্য কি কি খাবার খেতে পারেন ডাক্তারবাবু? দেখুন, বেসিক্যালি হচ্ছে শাক পাতা, সবুজ শাক পাতা, তারপর কাঁচকলা, মোচা, থোড়, পেয়ারা, যেগুলো সাধারণ খাবারের ভেতর পড়ে, বা যে কোনো খাবার যেগুলো কেটে দিলে, মুঠি দিয়ে কাটলে দেখবেন কালো হয়ে গেছে, সেগুলোতেই জানবেন যে আয়রন ভালো পরিমাণে আছে। ওকে, কুলেখাড়া? কুলেখাড়া, এই সবাই জানে কুলেখাড়া। কুলেখাড়া কখন খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়েছি, রস। তো ভালো, একজন লোককে পেলাম যে খেয়েছি। ওরকম অখাদ্য খেতে খারাপ জিনিস আমি অখাদ্য খারাপ জিনিস আমি দেখিনি। যাই হোক, সব খেতে ভালো লাগে। কুলেখাড়ার ভেতরে, কুলেখাড়ার একটা ন্যাচারাল আয়রন আছে নিশ্চয়ই। যদি কেউ নিত্য মানে আয়রন ডেফিসিয়েন্সি মানে নিত্যদিনে কেউ যদি খায় তাহলে তার একটা আয়রন সাপ্লিমেন্ট নিশ্চয়ই হয়। কিন্তু কে আর বাড়িতে কুলেখাড়া খায় বলুন তো? রক্ত অল্পতা না হলে কেউ কি বাড়িতে কুলেখাড়া শাক খাবে? খাবে না। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে গেলে যে এগুলো খুব কাজে দেবে তা নয়, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবার আগে এগুলো খেলে হবার সম্ভাবনাটা কমে যাবে। হ্যাঁ, তার মানে আবার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে আপনি ভাবলেন যে এই বেদানা খেয়ে সেরে যাবে তা না, মানে আপনার যাতে না হয় সেই জন্য এই খাবারগুলো ডেইলি লাইফে বলা হচ্ছে। সত্যি যদি আপনি অ্যানিমিয়ায় ভোগেন বা আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তখন আপনি যদি ভাবেন যে কুলেখাড়া খাবো, থোড় খাবো এবং সুস্থ হয়ে যাবো, তখন কিন্তু হবে না। খুব চাপ হলে অনেক ক্ষেত্রে ব্লাড ইনফিউজও করতে হতে পারে। একদম, যদি 5-এর নিচে চলে যায় এবং প্রাথমিকভাবে ধরা না পড়ে, তাহলে আগে তো তাকে প্রাণে বাঁচানো, তারপর তো তার চিকিৎসা। সুতরাং আগে তাকে প্রাণে বাঁচানোর জন্য রক্ত দিতেই হতে পারে। কদিন আগেই একজন ভদ্রমহিলা এসেছিলেন 4 নিয়ে, তার আয়রন ডেফিসিয়েন্সি। এবার 4 নিয়ে তাকে শুধু আয়রন দিয়ে অপেক্ষা করা কখন সারবেন, তাতে একটা হার্ট ফেলিওরের চান্স থাকে। সেই জন্য আমরা ওই সুযোগটা নিই না। ব্লাডটা দিয়ে, ব্লাড তো থাকবে না, এই যে আমরা ব্লাড ইনফিউজ করি এর আয়ু তো 2 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 3 সপ্তাহ, তার মধ্যে সেটা চলে যাবে। সুতরাং আপনার যদি নিজস্ব রক্ত তৈরির ক্ষমতাটা তার মধ্যে না তৈরি হয়, তাহলে আপনার এই রক্ত দিয়ে খুব একটা সুবিধা হয় না। নিজের রক্তটা তৈরি করার সময়টায় এই রক্তটা দিয়ে ঠেকা দেওয়া। আর একটা কথা বলি এখানে, সেটা খুব দরকারি, সেটা হচ্ছে যে ওভার দি কাউন্টার যদি আপনি আয়রন খান বা আয়রন খেয়ে আমাদের কাছে আসেন, তাদের আমাদের একটা বিরাট সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো করি আয়রন ডেফিসিয়েন্সি, সেই পরীক্ষাগুলো ঘেটে যায়। তখন আয়রন ডেফিসিয়েন্সি ডায়াগনোজ করার একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। যে কোনো আয়রনের পরীক্ষা, আয়রন টেস্ট যেটাকে আমরা বলি, সিরাম আয়রন, টিআইবিসি, ফেরিটিন, এইগুলো রক্ত দেবার আগে এবং আয়রন খাবার আগে করা দরকার। মাঝে মধ্যে করলে আমাদের পক্ষে সেই রেজাল্ট দেখে ইন্টারপ্রেট করা খুব মুশকিল হয়। অর্থাৎ না ডাক্তার, ওই দুটো মাত্র ওষুধ খেয়ে এসেছি, উনি হয়তো দুটোই খেয়েছেন কিন্তু আমার রিপোর্টটা ঘেটে গেছে। ঠিক, তখন আমাকে আবার সেই ট্রায়াল অ্যান্ড এরার দিয়ে দেখতে হয় যে ভালো হলো কি হলো না। কারণ আর তো আমি ডায়াগনোজ করার জায়গা পাচ্ছি না, তিনি তো অলরেডি ওষুধ খেয়ে এসছেন আমাদের কাছে। এটা একটা আমাদের সমস্যা, এটা বেশ সার্বজনীন সমস্যা এবং রোজই প্রায় ফেস করি এটা। এই যে অ্যানিমিয়া, আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে বলছি, মানে আরো যে অ্যানিমিয়া যে কারণে হতে পারে, একটা বিশাল সাবজেক্ট, আমি অত দূর যেতে চাইছি না। সাধারণ যেগুলো আমরা পাই আমাদের দেশে এবং পাবলিসিটি পেয়েছে প্রচুর, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির পরেই হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া রোগটি একটা জিন ঘটিত রোগ। এটা কিন্তু আমরা কোনো কিছু খেয়ে বা না খেয়ে অ্যাকোয়ারও করি না, সারাইও না। থ্যালাসেমিয়ার সমস্যাটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের যে দুটো অংশ বলেছিলাম, একটা বলেছিলাম হিম, সেটা তো আয়রন থাকে, সেটা চলে গেল। একটা গ্লোবিন অংশ আছে, প্রোটিনের অংশ আছে। এই গ্লোবিনটা ডিফেক্টিভ তৈরি হয়। ডিফেক্টিভ তৈরি হওয়ার জন্যে এই হিমের অংশটা আরবিসির মধ্যে প্রেসিপিটেট করে যায়। আরবিসিতে প্রেসিপিটেট করে গেলে আমাদের যেটা আরবিসি রিমুভাল মেকানিজম, যেগুলো বয়স হয়ে গেলে আরবিসি সরিয়ে দেয়, তারা ধরে নেয় যে ওটা বুড়ো হয়ে গেছে বলে ওটাকে সরিয়ে দেয়। অর্থাৎ
তখন রক্ত ভেঙে যেতে থাকে বেশি। এমনিতেই আমাদের আরবিসিটা যখন বয়স হয়ে যায় তখন তাকে স্প্লিনে সরিয়ে দেয়, এটাকে অ্যাপোপ্টোসিস বলে, এবং অ্যাপোপ্টোসিসে বেরিয়ে যায়। এটা একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা এনহ্যান্সড হয়ে যায়। এইবার দেখুন এনহ্যান্সড হয়ে গেলে কি হবে, তার যতটাই হিমোগ্লোবিন, একে তো ডিফেক্টিভ জিন, দুটো জিন থাকে সাধারণত গ্লোবিন তৈরি করতে গেলে। দুটো জিনের ভেতর একটা জিন যদি ডিফেক্টিভ থাকে তাহলে সেটা আমরা ট্রেট বলি, থ্যালাসেমিয়া ট্রেট। সেটা কিন্তু থ্যালাসেমিয়া ডিজিজ নয়। থ্যালাসেমিয়া ট্রেটের কি থাকে না, হিমোগ্লোবিনটা একটু 9-10-এর কাছাকাছি থাকে, চেষ্টা করলেও তাকে বাড়ানো যায় না। আমাদের কাছে যখন আসে তখন মোটামুটি 4 কিলো আয়রন খেয়ে এসেছে, হ্যাঁ, এবং বাড়েনি। হ্যাঁ, তখন ধরা যায় যে এটা থ্যালাসেমিয়া ট্রেট। পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে ধরতে হয়। কিন্তু দুটো জিন যদি যার খারাপ থাকে তাহলে সেই দুটো জিন কিন্তু থ্যালাসেমিয়া ডিজিজ হয়। দুটো বিটাগ্লোবিন জিন যদি খারাপ হয় তার মানে দুটো বিটাগ্লোবিন স্ট্র্যান্ডই খারাপ। হিমোগ্লোবিনে 4টে থাকে, 4টের মধ্যে দুটোই খারাপ, বুঝেছেন? দুটোই খারাপ থাকার জন্য এগুলো ব্যালেন্স থাকে, এটা দুটো পেয়ার থাকে, দুটো আলফা থাকে, দুটো বিটা থাকে, এটা ব্যালেন্স করা থাকে, ঠিক আছে? এবার বিটা যদি কমে যায় তাহলে আলফা বেড়ে যায়, তাহলে আলফা বেড়ে গেলে আবার আরবিসির মধ্যে প্রেসিপিটেট করে যায়। আরবিসির মধ্যে আলফাটা প্রেসিপিটেট করে গেলে আবার সেই বেরিয়ে যায়, ভেঙে যায় আরবিসিটা। তো মুশকিলটা হচ্ছে যে এগুলোকে সারানোর আমাদের হাতে একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে মজ্জা প্রতিস্থাপন, যেটাকে আমরা হিমেটোপোয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট বলি। কিন্তু আমাদের দেশে যা থ্যালাসেমিয়ার সংখ্যা, দেখুন 10% বাঙালি প্রায় থ্যালাসেমিয়া জিনটা ক্যারি করে, তার একটা হোক দুটো হোক ক্যারি করে, বুঝেছেন? এইটা আমাদের ICMR এর প্রকল্প নিয়ে মেডিকেল কলেজ NRS এরা পরীক্ষা করে এটা দেখেছে যে প্রায় 10%, 8 থেকে 10, কোথাও 8 কোথাও 10, এক্স্যাক্ট সামটা আমার মনে নেই, কিন্তু এরকম ধারে কাছে। আচ্ছা, তার মানে কি আমরা এখানে 1, 2, 3, 4, 10 জন যদি থাকি তার মধ্যে একজনের সম্ভাবনা আছে থ্যালাসেমিয়া জিনটা ক্যারি করার। এতটাই প্রচলিত এটা, কিন্তু জিনিসটার সম্বন্ধে খুব বেশি লোকে জানে না। থ্যালাসেমিয়া পেশেন্ট সে যখন বিয়ে করতে যাবে, সে কি বিয়ে করতে পারে? বিয়ে তো করতেই পারে, বিয়ে করতে কি আটকাচ্ছে, গেলেই বিয়ে করতে পারে। সমস্যাটা হচ্ছে তার সন্তানাদি হওয়ার, মানে বিয়ে করা মানে আমি ভাবছি যে বংশবৃদ্ধি। হ্যাঁ, বংশবৃদ্ধিটা নিয়ে একটু সমস্যা আছে। বিয়ে করা মানেই কি বংশবৃদ্ধি? মানে আজকালকার দিনে এই সমার্থক কথাটা না বলাই ভালো। এইসব বাজে উল্টোপাল্টা কথা বলছে। জনসংখ্যায় আমরা তো এখন টপে রয়েছি, তাই ভাবলাম। সেই জন্যই তো জিজ্ঞেস করলাম। আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ, বংশবৃদ্ধিতে সমস্যা আছে। ধরুন কি হলো, বাবা বা মা যেই হোক, তার দুটো জিন ডিফেক্টিভ, তো তার তো দুটো জিনই আছে রক্ত তৈরি করার, দুটো জিনই ডিফেক্টিভ। এইবার ছেলেরা বা মেয়েরা তার যা হবে একটা জিন পাবে, হ্যাঁ। এবার বাবা হচ্ছেন থ্যালাসেমিয়ার অসুস্থ, তার একটা জিন সে ছেলে পাবে। এবার মা যদি নর্মাল হয় তাহলে সে কী হবে, ছেলের একটা করে, ছেলে বা মেয়ের একটা করে জিন খারাপ থাকবে, সে ক্যারিয়ার হয়ে যাবে, অব্লিগেট ক্যারিয়ার, অর্থাৎ তার হবেই, কেউ আটকাতে পারবে না। এইবার মনে করে দেখুন যে বিয়ের আগে আমরা বলি যে থ্যালাসেমিয়া টেস্ট করতে, কেন? এটা আমরা দেখি যে জিনটা আছে কিনা থ্যালাসেমিয়া, জেনেটিক কাউন্সেলিং, বিটা থ্যালাসেমিয়া ট্রেট আছে কিনা দুজনের। বেসিক্যালি আমরা এইটাই দেখি, বিটা থ্যালাসেমিয়া ট্রেট আছে কিনা। বিটা থ্যালাসেমিয়া ট্রেট আছে মানে একটা করে জিন খারাপ আছে কিনা দুজনের। এবার এর সমস্যাটা হচ্ছে যে এবার ভেবে দেখুন পারমুটেশন কম্বিনেশন করলে কি হয়, 25% চান্স থাকে থ্যালাসেমিয়া ডিজিজড বাচ্চা হবার, 50% চান্স থাকে ট্রেট হবার, আর 25% চান্স থাকে নর্মাল হওয়ার। কিন্তু এগুলো সব চান্স, এগুলো খুব মুশকিল বলা। ধরুন দুজনেই ট্রেট জানে না, 3টে বাচ্চা হলে 3টেই নর্মাল। 12টা বাচ্চা হলে নিশ্চয়ই 3টে নর্মাল হতো, কিন্তু 12টা তো হয়নি, 3টেই পরপর নর্মাল হয়েছে। তারপরে হয়তো তার বাকি বাচ্চাদেরও এফেক্টেড হতো, সে হয়নি, তাই সে তো ধরা পড়লো না কোনোদিন যে তাদের ট্রেট ছিল, তাই না? এবার উল্টোটা ভেবে দেখুন যে 3টে বাচ্চা হলো 3টেই থ্যালাসেমিয়া, প্রত্যেকবারই ভাবছে এই 25% একটা নর্মাল হবে, কিন্তু হলো না। 12টা হলে হয়তো নিশ্চয়ই 3টে নর্মাল হতো, কিন্তু 12টা তো হচ্ছে না। এই জায়গাটায় আমাদের
ভাবতে হবে যে আমরা কি করব। তাহলে বিয়ের আগে কোনো কাপল কি কি এই প্রিকশনারি মেজার্সগুলো কি কি নেবে, মানে কিভাবে এরা কিছুই না, দেখবে? বিয়ের আগে একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, আগে যেটা বলতো এখন এর নাম এইচপিএলসি, দুটোই হয়, ইলেকট্রোফোরেসিস হয়, এইচপিএলসি হয়, করতে হবে এবং সরকার এটা ফ্রিতে করে দেয়। আমাদের যে থ্যালাসেমিয়া ইউনিট আছে সারা পশ্চিমবাংলায় অন্তত এটা ফ্রিতে হয় টেস্টটা, বাইরে করতে গেলে 500-400 টাকা লাগে, সরকার ফ্রিতে করে দেয়। এর ভেতর থেকে দেখতে হবে যে আমি থ্যালাসেমিয়ার জিনটা বহন করছি কিনা। এবার যদি বহন করি তাহলে কি হবে, যারা করছে না বা একজন করছে, একজন করলে কি হবে, 50% ছেলে বাবার মতন হওয়ার চান্স আছে বাচ্চাদের, আর 50% মায়ের মতন হওয়ার চান্স আছে। যদি বাবা ক্যারিয়ার হয় তাহলে 50% ছেলের ক্যারিয়ার হওয়ার চান্স আছে, আর যদি 50% ছেলে মায়ের মতন হলে নন ক্যারিয়ার হবে। সুতরাং সেদিকে তো আমাদের বিশেষ সমস্যা নেই, ক্যারিয়ার থেকে ক্যারিয়ারই হবে। কিন্তু দুজন ক্যারিয়ার যদি থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা বলি যে যখন বাচ্চা পেটে আসবে তখন একটা অ্যান্টিনেটাল স্ক্রিনিং করা যায়। 12 সপ্তাহের মধ্যে একটা অংশ নিডল দিয়ে বার করে নিয়ে, আমার বাচ্চার ভিলাস একটা বার করে নিয়ে আমরা টেস্ট করে দেখতে পারি তাতে জেনেটিক কোডটায় গণ্ডগোল আছে না নেই। প্রথম বাবা মার নিতে হয়, নিয়ে কোন আমাদের 300 রকম জেনেটিক মিউটেশনস আছে, ওভার 300 ফর থ্যালাসেমিয়া জিনস। কারণ কোনটা আছে তো জানি না, সেই জন্য সেইটা জেনে বাচ্চাটা বার করে সেইটা টেস্ট করে দেখা হয় যে আছে না নেই। যদি সে হোমোজাইগাস হয়, মানে যার দুটোই গণ্ডগোল থাকে, তাহলে তার একটা এমটিপি করে দেওয়ার সুযোগ আছে 12 সপ্তাহের মধ্যে হলে। আর যদি সে ট্রেট হয় সেটা বাবা মার ওপর, আর যদি নর্মাল হয় তাহলে তো নর্মালি। মানে বিয়ে করা নিয়ে তো আমাদের সমস্যা নেই। দেখুন, বিয়ে করে দুজন যদি ক্যারিয়ার হয়, সাধারণত আমরা বলি যে দেখুন প্রচুর বাচ্চা আছে দত্তক নেবার, তারা পায় না মা বাবা, তাদের নিলেই সব থেকে ভালো, স্ক্রিন করে নিলে। এখন সবাই তো সেটা রাজি হন না, মানে আইডিয়াল সলিউশন হতো সেটাই, কিন্তু আইডিয়াল সলিউশন তো সবসময় আইডিয়াল হয় না। তারা থাকলে কিন্তু বাড়িতে আর জিনটা পরের প্রজন্মে যেত না। অ্যাকচুয়ালি এই জিনটার প্রাদুর্ভাব হওয়ার একটা বিশাল কারণ কি জানেন, আমাদের দেশে ম্যালেরিয়া। হ্যাঁ, ম্যালেরিয়া একসময় তো বাংলাদেশের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব প্রচুর ছিল, ম্যালেরিয়াতে মারা যেত তখন ঝোপঝাড়, তখন তো আর এরকম কলকাতা ছিল না, সুতরাং তখন সব এঁদো পুকুর ছিল, ঝোপঝাড় ছিল, ম্যালেরিয়া ভীষণ হতো। থ্যালাসেমিয়ার জিনটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়া থেকে কিছুটা রক্ষা করে, সেই জন্যে যাদের এই জিনটা ছিল তারা কিছুটা ম্যালেরিয়া থেকে বেঁচে গেছিল, সেই জন্যে সেই জিনটা বারবার ছড়িয়ে গেছে। সার্ভাইভাল দ্য ফিটেস্ট, তখন দরকার ছিল, এখন দরকার লাগছে না, কিন্তু তখন দরকার ছিল বলে জিনটা ছড়িয়েছিল। এবং এটা দেখা যায় যে এই জিনের প্রাদুর্ভাব সেখানেই দেখা যায় যেখানে যেখানে ম্যালেরিয়া ছিল। পুরো সাউথ ইস্ট এশিয়াতে এই জিনগুলো ছড়িয়ে আছে, তার কারণ ম্যালেরিয়া। এবার থ্যালাসেমিয়া ছাড়াও আরও কিছু রোগ আছে যেগুলোকে বলা হয় অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। হ্যাঁ, তার মধ্যে বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত হচ্ছে উড়িষ্যা মহারাষ্ট্রের মধ্যে হচ্ছে এস বা সিকেল সেল। এইবার হিমোগ্লোবিন ক্যারিয়ার বা হিমোগ্লোবিন ডিজিজ যদি হয়, মানে সেখানে একটা জিন হিমোগ্লোবিন খারাপ বা দুটো জিন খারাপ, তাদের খুব বেশি সমস্যা হয় না, সেই জন্য সবসময় বোঝা যায় না তাদের। কিন্তু এইবার একজন হিমোগ্লোবিন ক্যারিয়ার যদি একজন বিটা থ্যালাসেমিয়া ক্যারিয়ারকে বিয়ে করে, তাহলে তাদের সন্তানের 25% চান্স বিটা থ্যালাসেমিয়া হবে, বুঝেছেন তো? তাহলে বিটা থ্যালাসেমিয়াটা কিন্তু আবার গন্ডগোলের। বিটা থ্যালাসেমিয়ার মতন অত খারাপও নয়, ডিজিজের মতন অত ভালোও নয়, মাঝামাঝি একটা জায়গায় পড়ে থাকে। কারোর ব্লাড দিতে হয়, কারোর না দিলেও চলে। তাহলে কি হলো, থ্যালাসেমিয়ার মেজর প্রকার হলো দুটো, আলফা আর বিটা। তার ভিতরে বিটাটা আমাদের বহুল প্রচলিত, এদেশে আলফাটা কম হয়, চীন দেশে আলফাটা বেশি হয়, সাউথ ইস্ট এশিয়া বা চীন দেশে। আর আরেকটা এগুলোকে বলা হয় ডাবল হেটেরোজাইগোট, অর্থাৎ একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আর একটা থ্যালাসেমিয়া মিশে একটা করে অসুখ করছে। এই যে যৌগগুলো, এইগুলো বিভিন্ন হিমোগ্লোবিনের বিভিন্ন রকম তার এক্সপ্রেশন। মানে কীরকম আমি বলবো যে আমরা একজন থ্যালাসেমিয়াকে ট্রপিক্যালে বাচ্চা
তখন আর কি অ্যাওয়ারনেসটা এসছে, কেউ কেউ দেখাতে আসে বাচ্চাকে অ্যানিমিয়া হলে, থ্যালাসিমিয়া ধরা পড়েছে। তো থ্যালাসিমিয়া ধরলে আমরা ফ্যামিলি ট্রিটাকে দেখি। এবার তার মার পরীক্ষা করেছি, সে তো অবভিয়াসলি ক্যারিয়ার। তারপর তার দিদিমার আর ঠাকুমার পরীক্ষা করা হয়েছে, বুঝলেন তো? কি আশ্চর্য, তার জীবন তো কেটে গেছে। দিদিমা ঠাকুমা মানে তো তার অন্তত 60 বছর বয়স তখনকার দিনে। সেই ভদ্রমহিলা কিন্তু ইবিটা, কিন্তু সারা জীবনে তিনি জানলেনই না যে তার ইবিটা, যতক্ষণ না তার নাতির বিটা থ্যালাসেমিয়া হলো। ইবিটা মানে তার একটি সন্তান, কিছু সন্তান ক্যারি করবে, কিছু সন্তান বিটা ক্যারি করবে। যিনি বিটা ক্যারি করেছেন তার ছেলে এরা। মানে ইবিটার ডিজিজের স্পেকট্রামটা বিরাট। একদিকে যেরকম কিছুই করতে হয় না, বোঝাই যায় না, আরেকদিকে সেরকম থ্যালাসিমিয়ার মতন রক্ত দিতে হতে পারে। এই থ্যালাসিমিয়ার ভ্যারাইটি এবং প্রাদুর্ভাব বিরাট বড়, এবং মাঝে মাঝে কিছু কিছু জেনেটিক ডিফেক্ট আমাদের ঘাবড়ে দেয়। এই বিটা থ্যালাসেমিয়া মেজর, এদের আয়ু কিরকম হয়? এটা নির্ভর করছে চিকিৎসা হচ্ছে না তার উপর। চিকিৎসা না হলে 12 বছর পার হয়, 12 বছর জেনারেলি। আর চিকিৎসা হলে তারা যদি পারে, চিকিৎসা হলে যখন বিটা থ্যালাসেমিয়া মেজর এখন যদি চিকিৎসা করা যায় তাহলে দেখা যায় অ্যাডাল্ট লাইফ পৌঁছে যায়। 50s অবধি আমি যেতে দেখেছি, হ্যাঁ 50s অবধি যেতে দেখেছি আমি। কিন্তু ওই যে একটা সমস্যা বললাম যে আমাদের রক্ত ভেঙে যায় স্প্লিনটা বড় হয়ে যায়, একটা বিশাল পেট হয়ে যায়। হ্যাঁ, এবার রক্ত ভাঙাটা তো আমরা আটকাতে পারি না, যতই ওষুধ দিই যাই দিই রক্ত ভাঙাটা আটকাতে পারি না। আমরা কী করতে পারি? বাইরে থেকে রক্ত দিতে পারি রক্ত কমে গেলে। তো সেই জন্যে অনেক সময় আমাদের স্প্লিনটাকে বাদ দিয়ে দিতে হয়। স্প্লিনটা বাদ দিয়ে দেওয়ার পর একটু রক্ত ভাঙাটা কমে যায়, একটু ট্রান্সফিউশন রিকোয়ারমেন্টটা একটু কমে। সবসময় পুরোটা কমে না, কিন্তু বেশিরভাগ সময় ট্রান্সফিউশন রিকোয়ারমেন্টটা একটু কমে যায়। এইবার রক্ত দিচ্ছি, রক্ত দিলে রক্তের সঙ্গে লোহাও আসছে, শরীরে লোহাও জমছে। এইখানেই আমাদের গণ্ডগোল। এতদিন আমরা লোহা বার করার ভালো ভালো ওষুধ ছিল না, ইঞ্জেকশন ছিল, লোকে নিতে চাইতো না। আর কাহাতক একটা লোক 24 ঘন্টা একটা ইঞ্জেকশন নিতে হয়, মানে ইঞ্জেকশনটা ছিল এই পেটের মধ্যে লাগিয়ে দেওয়া থাকতো, 24 ঘন্টা চলতো, মিনিমাম 6 ঘন্টা চলতো। কে পারে রোজ সারাদিন একটা করে ইঞ্জেকশন নিতে? সেজন্য খুব একটা বহুল প্রচলিত ছিল না। আমরা বলতাম, কিন্তু দামও ছিল বেশি। এখন ট্যাবলেট আছে, সুবিধে আছে যে ট্যাবলেট দামটাও আগের থেকে অনেক কমে গেছে ট্যাবলেটের, এবং আয়ত্তের সাধ্যের মধ্যে হয়ে গেছে। সরকারও সাহায্য করেন। সেই ট্যাবলেট দিলে আমরা শরীর থেকে লোহা কিছুটা বার করে দিতে পারি। এই লোহা শরীরে জমে যাওয়াটা বেশ ক্ষতিকর, এবং থ্যালাসেমিয়ার বেশিরভাগ সমস্যা তো এই লোহা জমে গিয়ে। লিভারের লোহা জমে গেলে সিরোসিস হয়, হার্টের লোহা জমে গেলে হার্ট ফেলিয়ার হয়, প্যানক্রিয়াসের লোহা জমে গেলে ডায়াবেটিস হয়, কিডনিতে লোহা জমে গেলে কিডনি ফেলিয়ার হয়। সেজন্য এই লোহাটা বার করে দেওয়ার সুযোগ আসার পর থেকে আমাদের আয়ুটা একটু বেড়েছে। তা নাহলে এই অ্যাসোসিয়েটেড সমস্যায় আমাদের বেশি ভুগতে হতো। ডাক্তারবাবু, ব্লু ব্লাড সবাই বলে, আপনি কখনো দেখেছেন নীল রক্ত বা রয়্যাল ব্লাড? ব্লু ব্লাডের উৎসটা অন্য। ব্লু ব্লাডের উৎসটা হচ্ছে যে সাধারণত অ্যারিস্টোক্রেসিকে ব্লু ব্লাড বলা হয়। অ্যারিস্টোক্রেসির সঙ্গে কি ব্লু কেন, এই প্রশ্নটা উঠবে, ব্লু ব্লাড কেন? বেশিরভাগ, এটা তো একটা ইংল্যান্ডের গল্প আর কি, বেশিরভাগ লোকেরা, রাজারা খুব ফর্সা হতো, হ্যাঁ, আর ফর্সা লোকের ভেইনগুলো ব্লু দেখায়। আচ্ছা, হ্যাঁ, এবং ওইটাই আমরা দেখতে পাই। আপনারা দেখবেন যে আমাদের শরীরের ভেইনগুলো দেখতে পাই, আর্টারিগুলো আমরা দেখতে পাই না, কারণ আর্টারিগুলো ভেতরে মাসলের ভেতরে লুকিয়ে থাকে। এবার তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড চলাচল করছে, সেটা একটা ব্লু। আর যেহেতু ফর্সা রং, এটাও আমাদের ভেইনও একটু ব্লু, কিন্তু ফর্সা রঙের জিনিসটা অনেকটা চোখে আসে আর কি। আমাদের কালো রক্ত যাচ্ছে, ব্ল্যাক ব্লাড, ব্লু ব্লাড। সেই থেকে অ্যারিস্টোক্রেসিকে ইয়ে করতে এটাকে ব্লু ব্লাড বলা হতো। একটু কখনো রক্ত দিয়ে হোলি খেলেছেন ব্লাড ব্যাংকে? ওই প্যাকেজগুলো নিয়ে ছুড়লে সেরকম সুযোগ হয়নি, কিন্তু পুলিশে ধরে নিয়ে যেত। ব্লাড ব্যাংকের রক্ত বেসিন, যদি এক্সপায়ার্ড রক্ত যদি আমরা বেসিন দিয়ে ফেলে দিতাম, সেটাও কিন্তু একটা গর্হিত অপরাধ। যেখানে সেখানে রক্ত ফেলে দেওয়া যায় না। রক্ত একটা ব্লাড, একটা শরীরের কম্পোনেন্ট, তো সেটাকে ডিসপোজ করার আলাদা একটা এসওপি আছে, যে এইভাবে রক্ত ডিসপোজ করতে হয়। ডাক্তার, এক্সপায়ার হয়ে যাওয়া রক্ত কি মশা খায়? না, মশা খাবে না,
তবে কেউ যদি বাটিতে রেখে মশাকে ডেকে পাঠায় তাহলে বলা যাচ্ছে না কি হবে, খেতে পারে, কারণ মাঝে মাঝে এক্সপেরিমেন্টের জন্য ওরকম রক্ত বাটিতে রেখে মশাকে ডেকে পাঠায় মশা ধরার জন্য। কিন্তু আমার ধারণা যে প্লাস্টিকের ব্যাগ ফুটো করে মশা খেতে পারবে না, কারণ এক্সপায়ার্ড রক্ত প্লাস্টিকের ব্যাগের বাইরে যায় না। আচ্ছা, আর রক্ত খেলে কি রক্ত বাড়ে? হ্যাঁ, অফিসিয়ালি বাড়ে পাঁঠার রক্ত খেলে, পাঁঠার রক্ত? কারণ রক্তের ভেতর তো আয়রন আছে। হ্যাঁ, মানে রক্ত একটা আয়রনের সোর্স, সেটা খেলে অবশ্যই বাড়ে। কিন্তু খুব বহু আগে শুনেছিলাম যে গাভীর রক্ত দিতে আমাদের ইয়ে করা হতো, কি বলে, আহ্বান করা, যখন কোনো অতিথি আসতো তাকে পায়ে ধোয়ার জল দেওয়া হতো, গামছা দেওয়া হতো, তার সঙ্গে গাভীর রক্ত দেওয়া হতো। আচ্ছা, সেটা অবশ্য আমি বইয়েই পড়েছি। ডাক্তারবাবু, যেরকম মারা যাওয়ার পর আমরা অর্গ্যান ডোনেট করি, চোখ ডোনেট করি, ব্লাড কি ডোনেট করা যায় কোনো মৃত মানুষের দেহ থেকে রক্ত? কারণ একটা কথা বলি, একটা লোক যখন মারা গেছে তার ব্লাডে কিছু গন্ডগোল থাকে। এইবার আমরা জোর দিয়ে বলতে পারবো না সেই ব্লাডটা সেফ, তার হয়তো একটা ইনফেকশন আছে ব্লাডে, আমি তো বলতে পারবো না ব্লাডটা সেফ। সেই ইনফেকশন যে সবসময় আমাদের টেস্টে ধরা পড়বে তা নয়, কারণ তার হয়তো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। আমরা তো ব্যাকটেরিয়াল ইনফেকশনে টেস্ট করি না, কারণ আমরা তো জ্বরজারি হলে কারোর রক্ত নিই না ডোনারে। সেফ ব্লাড ট্রান্সফিউশন যেটা, সেটার জন্য আমাদের অনেক কড়াকড়ি আছে। এবার দিলে কি হয় সেটা কেউ করে দেখেনি, কিন্তু সেফ ব্লাডের জন্য ওটা করা যায় না। আর একটা জিনিস আছে, সেটা লোকে খেয়াল করে না, সেটা হচ্ছে আর্টারি থেকে ব্লাডগুলো ভেনে গিয়ে মারা যাওয়ার পর জমে যায়। এটা একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে যে গ্যালেন সাহেব, যিনি আমাদের অ্যানাটমির মাস্টার, মানে সারা পৃথিবীতে গ্যালেনের নাম হচ্ছে অ্যানাটমির নাম দেওয়ার জন্য, একটা নাম উনি ঠিক দেননি। হ্যাঁ, যদিও মানে উনি আর্টারির নামটা দিয়েছিলেন, আর কেন না উনি মারা যাওয়ার পর আর্টারি খুলে দেখেছিলেন তাতে হাওয়া আছে, অতএব ধারণা ছিল এখানে হাওয়া চলাচল করে, অতএব উনি তিনিকে আর্টেরিয়াস নামটা দিয়ে দিলেন। হ্যাঁ, আর্টারি বলে। আসলে তা নয়, ব্লাডটা ভেনের দিকে চলে গেছে, গিয়ে জমা হয়ে গেছে, কারণ হাড়টা বন্ধ হয়ে গেছে, তো ভেনের দিকে চলে জমা হয়ে গেছে, জমে গেছে ব্লাডটা। সুতরাং তাকে নেবারও কোনো স্কোপ নেই, আর আর্টারিটা ফাঁকা হয়ে গেছে। এবং গ্যালেন সাহেব দেখে বললেন যে এটাতে হাওয়া চলাচল করে, অতএব ওটা আর্টারি নাম দেন। সেই নামটাই চলে আসছে, গ্যালেন সাহেবের নামটাই চলে আসছে, কিন্তু নামের উৎসটা গন্ডগোলের ছিল। এবং আমি শুনেছি গ্যালেন সাহেব যে কটা নাম দিয়েছিলেন একটাও ঠিক হয়নি, কিন্তু নামগুলো চলে আসছে। সেই রকম যে আমাদের সেফ ব্লাড যেটার কথা হচ্ছিল, যে সেফ ব্লাডটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ রক্ত দিয়ে ট্রান্সফিউশন ইনডিউসড ডিজিজেস প্রচুর হয়, প্রচুর হয়। একসময় আমাদের পৃথিবীতে হিমোফিলিয়াক্সদের মধ্যে এইচআইভি ইনফেকশন এবং হেপাটাইটিস বি খুব বেড়ে গেছিল, কারণ ওরা যে প্লাজমাটা ব্যবহার করতো তখন টেস্ট করার সুযোগ ছিল, জানতোও না। এই রিসেন্টলি একটা ইংল্যান্ডে একটা বিরাট স্ক্যান্ডেল হয়েছে, স্ক্যান্ডেল হয়নি, জানাটা ছিলই, এখন ফুটে বেরিয়েছে আর কি। আমরা জানতাম, সাধারণ মানুষ জানতো না। যে একটু বলেন। ওই তারা যখন ব্লাড দিয়েছিল হিমোফিলিয়াক্সদের, তখন ওরা এইচআইভি আর এইচসিভিটা টেস্ট করে দেয়নি। এবার তার জন্যে প্রচুর লোকের এইচআইভি এবং এইচসিভি, সেটা আমাদের দেশেও হয়েছে, এটা ইংল্যান্ডের বলে লাভ নেই, আমারই পেশেন্ট আমি জানি যে তাদের হেপাটাইটিস সি হয়েছে, এইচআইভি হয়েছে, শুধু রক্ত দিয়ে। সুতরাং ট্রান্সফিউশন জিনিসটা কিন্তু খুব হালকা করে নেবার জায়গা নাই। যারা ডোনার তাদেরও বুঝতে হবে, আমি চেপে গেলাম, আরে চেপে গেলে সে তো বুঝতে পারবে না, হ্যাঁ, কিন্তু সেটা ব্যবহার করা যায় না। যেমন একটা ছোট গল্প বলি, সেটা হচ্ছে যে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা বলে একটা অসুখ আছে, এক ধরনের ক্যান্সার, কিন্তু এতে কেউ মরে না। তাতে কি হয়, রক্তের লোহিত কণিকা প্রভূত পরিমাণে বেড়ে যায়, 17, 18, 19, 20, 21, 22 হিমোগ্লোবিন চলে যায়। এবার এদের একটা চিকিৎসা হচ্ছে ব্লাড বার করে দেওয়া, আর্টিফিশিয়ালি এদের ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি করে দেওয়া। কিন্তু সেই ব্লাডকে আমরা ব্যবহার করতে পারি না, দ্যাট ইজ নট আ সেফ ব্লাড। যদিও সেই রকম ডোনার কিন্তু প্রচুর আছে, যাদের রেগুলারলি ট্রিটমেন্ট হিসেবে ব্লাড বার করে দেওয়া হয়। ব্লাড ব্যাঙ্কে গিয়েই যেরকম নর্মাল ব্লাড ডোনেট করা হয় সেরকমভাবেই তারা বার করে, কিন্তু সেটা সেফ ব্লাড নয়। সেফ ব্লাড কনসেপ্টটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে যারা ডোনার তাদের বলা উচিত যে তারা কোনো ওষুধ খাচ্ছেন কিনা, তারা কোনো অসুস্থতায় ভুগছেন কিনা, কারণ এগুলো তো একজন ডাক্তারের পক্ষে ইয়েতে বসে, ইভেন ব্লাড ব্যাঙ্কে বসেও জানা সম্ভব নয়। আমি যদি কিছু না বলি, ভলান্টিয়ার না করি, তাহলে ডাক্তারের পক্ষে ধরার উপায় কী? ভেটেরিনারিরা পারে, কারণ তাদের পেশেন্টরা কেউ কথা বলে না, কিন্তু আমরা তো পারি না, আমরা সেটা জানি না। সেই জন্যে এই সেফ ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমাদের এত কড়াকড়ি ব্লাড দেওয়া নিয়ে। প্রথম যখন আপনি রক্ত দেখলেন ডাক্তারি পড়ার সময়, যে
এত রক্ত নিয়ে আমার কাজ। প্রথম রক্ত দেখাটা হচ্ছে ওটিতে। আচ্ছা, কারণ আমরা তখন হিমাটোলজি জানতাম না, ব্লাড ব্যাংকটি ছিল একদম নিচের তলায়, গ্রাউন্ড ফ্লোরে, ওটা ভয়ের চোটে কেউ যেত না ওদিকে, গেলেই লোকে তাড়া করতো, কারণ ওদের সব নানা রকম সেফটি মেজার ছিল। আমাদের দেখা হচ্ছে ওটিতে, এবং ওটিতে রক্ত দেখলেই আমাদের যেটা হয় প্রথমে সেটা একটা ভেসোভেগাল হয়, অর্থাৎ আমাদের একটা দুম করে পড়ে যায়। এরকম আমার মনে আছে, আমার ইডেন ওটিতে আমাদের একজন সিস্টার ইনচার্জ ছিলেন, সিস্টার বোস, খুব যন্ত্রেল মহিলা ছিলেন। হ্যাঁ, একদিন ওরকম ওটিতে গিয়ে রক্ত দেখে তো হয়েছে ভেসোভেগাল হতে, আমি তো বুঝতে পারছি ভেসোভেগাল হচ্ছে, ওটিতে পড়ে গেলে একটা কেলেঙ্কারি হবে। দুর্মুর করে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে যেখানে জুতো রাখে সেখানে বসেছি হাঁটু গেড়ে। সিস্টার বোস নজর রেখেছে, তিনি বেরিয়ে এসেছেন, আই ছেলে কী হয়েছে, শুয়ে পড়। আমার এখন শুয়ে পড়ায় যথেষ্ট আপত্তি ছিল, মেডিকেল কলেজের ওটির জুতো রাখার জায়গায় শুয়ে পড়াটা একটু গন্ডগোলের ছিল, এক্ষুনি শুয়ে পড়। উনি বুঝেছেন কী হয়েছে, এবং শুয়ে পড়লেই সেটা ছেড়ে যাবে সেটাও উনি জানেন। এখন সিস্টার বোসকে আমাদের হেড অফ দি ডিপার্টমেন্টও অমান্য করতে পারতেন, সুতরাং আমি কে, আমি তখনই পত্রপাঠ শুয়ে পড়লাম, তারপরে একটু সেরে গেল। কিন্তু রক্ত দেখলে অনেকেরই এইটা হয়। কলেজের পরের দিকের একটা গল্প বলতে হবে, আমি তো একটা হাউস স্টাফ হয়ে গেছি, এই রক্ত নেই, এবার একটি বাচ্চা মেয়ে এসেছে, তার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, রক্ত লাগে, বুঝলি তো। তো আমাদের তো সবসময় রক্তের টানাটানি, হ্যাঁ, আমাদের আউটডোরে বসে এই রক্ত ডোনার নিয়ে এসো তাহলেই তোমায় ভর্তি করবে, ইত্যাদি ইত্যাদি, যা বলার সবাই তো বলেছে। এবার সেই একটি ভদ্রলোক, একটা ছেলেই বলবো, ভদ্রলোক এসছে, আমাদের মেডিকেল কলেজে তো বউবাজার পাশে ছেলে, আপনি নেবেন না মানে, আপনার ঠাকুর দেওয়ার সম্পত্তি। আপনার ঠাকুর দেওয়ার সম্পত্তি না, তখন বয়সও কম, কাজে ওরও বেশি। হঠাৎ লোকটার দিকে তাকিয়ে বললাম, আর এই তো ডোনার একটা, খপ করে ধরেছি, বলে এই তো আপনিই তো আছেন, চলুন ব্লাড দিতে যাবেন। আমার তখন আউটডোর শেষ হয়ে এসছে, বগলে একটা খাতা, জাবদা খাতা ছিল, জাবদা খাতা নিয়ে তাকে হাতে দিয়ে ধরেছি। সে প্রথম কিছু ভড়কে গেছে, সে ভাবেনি যে তার এই উত্তরের এইটা হতে পারে, এই তো আমরা তো ওর জন্য, আপনার জন্যই তো, আপনি ব্লাড দিলে তো ওর কাজে লেগে যাবে, চলুন এই ভর্তি লিখে দেয়। তো ভর্তি লিখে দিয়ে আমি ভর্তি লিখলাম, ভর্তি লিখে দিয়ে তাকে বগল দেওয়া করে চেপে ধরেছি। এবার আমাদের আউটডোরটার অনেকটা হেঁটে আসতে হতো, মানে মেডিকেল কলেজ আমাদের ইয়েতে বিল্ডিংটায়, সিঁড়ি দেওয়া, বড় সিঁড়ি দেওয়া বিল্ডিংটা, তার নিচে কিছু হলো ব্লাড ব্যাংক। হ্যাঁ, তো ধরেছি, তাকে ধরে নিয়ে এসে আস্তে 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 ওই সিঁড়িটার তলার মুখের কাছে এসেছি। ডাক্তারবাবু কি, আমি বাথরুম যাবো। বাথরুম যাবো মানে, আপনার রক্ত দিয়ে বাথরুম যাবেন কি, বাথরুম হবেন না ডাক্তারবাবু, খুব অসুবিধা হচ্ছে, এক্ষুনি পড়ে যাবে। হ্যাঁ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুরে আসবেন তো। হ্যাঁ তুমি ঠিক ঘুরে আসবে, বাথরুমে যাচ্ছি বলে সেই যে হাওয়া দিল। তারপরে আরে ভদ্রলোকের মেয়েটির বাবা এসে হাত জোড় করে যে আমি এদের ডাকিনি স্যার, নিজেরাই এসেছিল। এতটাই ভয় ছিল তখন, এখনকার দিনে হয়তো এতটা হতো না, তখন এতটাই ব্লাড ডোনেশন নিয়ে ভয় ছিল। আমাদের কলেজ লাইফের যেটা খুব, মানে আমাদের সময়টা খুব গন্ডগোলের সময় কেটেছে, তখন তো ভীষণ গন্ডগোল ছিল কলকাতায়, বোমাবাজি হতো, নকশাল আমল তো, সেই সময় ভীষণ গন্ডগোল হতো। এবার পরের দিকে তো নকশালরা চলে গেল, তারপরে যারা পড়ে গেল তারা হচ্ছে পাড়া, এ পাড়া ও পাড়া। তা আমরা যেখান থেকে আসতাম, আমি মেডিকেল কলেজে পড়তাম বলে আমাদের ওখানে চামারি বলে একটা হোস্টেল ছিল। হোস্টেলটা মেডিকেল কলেজের বাইরে, রাস্তা পার করে এপাশে ছিল, অনেক দিনের হোস্টেল, মানে আমাদের মাস্টারমশাইরাও সেখানে থাকতেন। নামটা শুনেই বুঝতে পারছেন এটা একটা ইংরেজি নাম। চামারি কথাটা মানে হচ্ছে চামস্টে, সেটা আমাদের স্বদেশী নাম নয়, হোস্টেল টোস্টেল নাম ছিল না। সেই ডক্টরস চামারি থেকে বেরিয়ে মেডিকেল কলেজে আসতে একটা এই 700-800 ফুট একটা রাস্তা পার হতে হতো, এরমভাবে বেরিয়ে এসে এই পাশে ঢুকতে হতো। এবার দুপাশে বোমাবাজি হচ্ছে, বেরোবার সময় ডাকু বেরোবেন না এখন, মানে এখন আমরা ব্যস্ত, আপনি এখন বেরোবেন। তখন হয়তো কুই কুই করে যে ভাই কলবুক এসছে, মানে তখন তো আর অত ফোন টোন ছিল না, কলবুক এসছে যেতে হবে। এই ডাক্তারবাবু যাচ্ছে, মানে এখন বোমাবাজিটা বন্ধ করো। ডাক্তারবাবু উপরে চলে গেলে তারপর বোমাবাজি আবার শুরু করবে। এরকম কখনো কেউ বোমকে পড়ে আছে, প্রচুর রক্তপাত হয়েছে, আপনাদের দেখতে হয়েছে? ইমার্জেন্সিতে তো রেগুলার আসতো। আচ্ছা, এটা তো সাধারণ ব্যাপার, ইমার্জেন্সিতে রেগুলার আসতো। হ্যাঁ, বা নকশাল এসছে, নকশাল কিনা তখন তো অত বুঝতে পারলাম না, রক্ত গরম না, রক্ত যখন সে রক্তপাত নিয়ে আসে তখন আর গরম রক্ত থাকে না, তখন ঠান্ডা হয়ে যায় রক্ত, নকশালের রক্ত টকবক করে ফুটছে, তখন ঠান্ডা হয়ে যায়, কারণ মানে ড্যামেজগুলো খুব সিভিয়ার হয়। তবে এইটুকুন বলতে পারি, আমরা যখন প্রথম ইঞ্জেকশন দিতে শিখেছিলাম, পেশেন্টের চেয়ে আমরা বেশি ভয় পেতাম। বিসি রয়ের ইন্সপিরেশন কেমন ছিল আপনাদের সময়?
ভাই বিসি রায়কে আমি একদিনই গাড়ি চড়ে যেতে দেখেছি, লম্বা চওড়া একটা লোক একটা কালো গাড়ি অ্যাম্বাসাডারে বসে আছে, এই পর্যন্ত আমি যতদূর জানি। তার বেশি কিছু জানি না, এইটুকুন জানি যে লোকটাকে সবাই খুব ভয় পেত। এবং কিন্তু ওনার ট্রিটমেন্টের গল্পগুলো বেশ হ্যাঁ, হিউমারাস। ট্রিটমেন্টের গল্প মানে আমার বাবারই হয়েছিল, আমি জানি, বিসি রায়কে দেখাতে গেছিলেন আচ্ছা, একবার। তো আমার বাবার গল্প অনুযায়ী তিনি শুয়ে টুয়ে কিছু দেখলেন না, বলবে আর একবার হাতটা উঁচু করো, তো হাতটা উঁচু করলো, করে তখন না ব্রোমাইড ট্যাবলেট পাওয়া যেত, এরকম গোল গোল রাংটায় মোড়া, এরকম লম্বা একটা ইয়ের প্যাকেটে ব্রোমাইড ট্যাবলেট, এটা তুমি খেও। বেসিক্যালি আমার ধারণা ওটা অ্যাংজিওলাইটিক ছিল, ঘুমের ওষুধ অ্যাংজিওলাইটিক। হ্যাঁ, হাতটা তুলে বোধহয় ট্রেমার ফ্রেমার দেখেছেন কি জানে, শুয়ে টুয়ে দেখেননি। আমাদের সময় হলো তো লোকে দুঘা দিত, যাই হোক বিসি রায় বলে কিছু বলতে পারেনি। এবং ব্রোমাইড দিয়ে সেরে গেল। সুতরাং বিসি রায়ের ওই মিথটা প্রপাগেটেড হতে লাগলো কি উনি দুহাত তুলে রোগ নির্ণয় করে দিলেন। কিন্তু অবশ্যই দেখুন, একটা ভালো ডাক্তার না হলে একসঙ্গে এমআরসিপি এফআরসিএস করাটা খুব সহজ নয়। সুতরাং তিনি অনেক কষ্টও পেয়েছিলেন। তিনি এদিকে মেডিকেল কলেজে চাকরি বাকরি জোটাতে পারেননি। তিনি আরজি করে গিয়ে, যদিও মেডিকেল কলেজ তারই কলেজ, কিন্তু আরজি করে গিয়ে চাকরি জোটাতে হয়েছিল, বেশ ঝামেলা হয়েছিল আর কি তার সময়। তখন সাহেবদের খুব দাপট ছিল। আমাদেরও 1835-এ আমাদের মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। 1935-এ তার 100 বছর হয়েছিল। সেই 100 বছরের যে বইটা বেরিয়েছিল, ওটা বই আর কি, বুকলেট নয়, বই, সেটা আমি দেখেছি, আমার কাছে একটা ফটোকপি করে আমি রেখেও দিয়েছি। তাতে রিউনিয়ন উদযাপন কমিটির যে পুরনো ইয়েটা, তাতে সবই সাহেব, দু একজন বাঙালি, তার মধ্যে একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 6th না 7th নেম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রিউনিয়ন উদযাপন কমিটির মেম্বার। কেন আমি জানি না, কিন্তু হ্যাঁ মানে এটা আমারও প্রশ্ন। মানে সেই বইটি আমি দেখেছি, তার ভেতরে এখনো ওরকম বই আর বেরোয় না। সমস্ত ডিপার্টমেন্টে কোথায় কি কাজ হয়, কি বৃত্তান্ত, সমস্ত নথিবদ্ধ করার, কিন্তু সবই সাহেব। ছবিও আছে প্রচুর, তখনকার দিনের মেডিকেল কলেজের ছবিও প্রচুর দিয়েছিল, বাঙালি ডাক্তারও প্রচুর ছিল, কিন্তু মাথার উপর সবই সাহেব। এবার খুব সিরিয়াস একটা অসুখ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিমোফিলিয়া। এবং সবার আগে একটু সহজে আমাদের দর্শকদের বলে দিন যে হিমোফিলিয়া কি। হিমোফিলিয়া একটা অসুখ যেখানে রক্ত জমাট বাঁধতে পারে। আমাদের রক্ত জমাট বাঁধার জন্যে 13টা প্রোটিন আছে, রক্তে ঘুরে বেড়ায়। তার মধ্যে একটা প্রোটিনের অভাব হয়, সেটাকে বলা হয় ফ্যাক্টর 8। অবশ্য হিমোফিলিয়াও 3 রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে অ্যাবনর্মালিটি অফ ভন উইলিব্রান্ডস ফ্যাক্টর। হ্যাঁ, এই তিনটেতেই রক্ত জমাট বাঁধে না। এবং মানে আমাদের সারা ভারতবর্ষে হিমোফিলিয়াকের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, এখনো পর্যন্ত যা ধরা পড়েছে 20,000 মতন। কিন্তু অন্য অন্য দেশের যা ইনসিডেন্স হিমোফিলিয়া বহুল প্রচলিত অসুখ নয়, থ্যালাসেমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সির মতো অত প্রচলিত নয়। সেই জন্য আমাদের এখানে বোধহয় ধরাও কম পড়ে। আমাদের অন্য অন্য দেশের হিসেব অনুযায়ী আমাদের এখানে কোটি ছাড়িয়ে যাওয়া উচিত হিমোফিলিয়াকদের, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের সরকারি লিস্ট আছে হিমোফিলিয়াকদের, তাতে বোধহয় 1020 বেশি নেই হিমোফিলিয়া। এবার ফ্যাক্টরের একটা যে কোনো ডেফিসিয়েন্সি থাকলে এটা কিন্তু জন্মগত রোগ। আচ্ছা, এবং এটা সারবে না না, এটা সারা জীবন। এবং হিমোফিলিয়া যেহেতু খুবই মানে ওই আপনি যেরকম বললেন নাজুক একটা অসুখ, যে তো একজন হিমোফিলিয়া রয়েছে এমন মানুষকে কিভাবে মানে কোন কোন সাবধানতা? প্রথম কথা হচ্ছে ধরাটা খুব দরকার। একটা বাচ্চা সে তো আর বুকে ছাপ নিয়ে বেরোবে না আমার হিমোফিলিয়া আছে, হ্যাঁ, আর মা বাবার কিছু থাকে না। মানে ক্যারিয়ার যারা হিমোফিলিয়ার, সাধারণ এটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিজিজ, অর্থাৎ এক্স ক্রোমোজোম বলে একটা ক্রোমোজোম আছে আমাদের, মেয়েদেরও হয় ছেলেদেরও হয়। এই এক্স ক্রোমোজোমের একটা অ্যাবনর্মালিটি থাকে, সেটার থেকে এই প্রোটিনটা তৈরি হয় না, জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য প্রোটিনটা তৈরি হয়।
তো এক্স ক্রোমোজোম মায়েদের দুটো থাকে, সেই জন্য মায়েরা ক্যারিয়ার হয়, কারণ একটা ঠিক এক্স ক্রোমোজোম আছে, একটা গন্ডগোল। ক্যারিয়ারদের বোঝা যায় না, এই কখনো কখনো হয়তো একটু মাসিক বেশি হলো, কিন্তু সেগুলো মানে ধর্তব্যের ভেতরে আসে না, ক্যারিয়ারটা আমরা ধরতে পারি না। কিন্তু সে যখন একটি পুরুষ সন্তান জন্ম দিয়েছেন তখন কিন্তু একটা এক্স একটা ওয়াই, ওয়াইটাতে কিন্তু এক্সকে কভার করার জায়গা নেই। পুরুষ সন্তানের সেক্স ক্রোমোজোম একটা এক্স একটা ওয়াই, এবার এক্সটা যদি ডিফেক্টিভ হয় ওয়াইটা দিয়ে সেটা কভার করা যায় না, সেখানে কিন্তু তার প্রোটিনটা তৈরিই হয় না, সেই ক্ষেত্রে রক্ত জমে না, এবং সেইটাই আমাদের হিমোফিলিয়ার প্রধান কারণ। হিমোফিলিক পেশেন্টের কোনো জায়গা কেটে গেল, তখন সে কিভাবে সেই রক্তটাকে বন্ধ করতে পারে? আমি সেটা আসছি কথায়, তার আগে রক্ত কি করে ধরা পড়বে সেটা বলাটা দরকার। একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয় তখন অনেক সময় দেখা যায় বাচ্চার মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, অনেক সময় দেখা যায় বাচ্চা হামাগুড়ি দিলে হাঁটু ফুলে যাচ্ছে। সেটা যে রক্তপাত অনেক বাবা মা ডাক্তারবাবুরাও বুঝতে পারেন না যে ওটা রক্তপাত, পায়ে চোট লেগেছে, হাঁটু ফুলে গেছে, মানে সেটা খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এইগুলো কিন্তু প্রথম সিমটমস আসে, এবং বাবা মা যদি এমন জায়গায় নিয়ে যান যেখানে হিমোফিলিয়া রোগটা সম্বন্ধে এখন অবশ্য সব জায়গাতেই ধারণাটা হয়ে গেছে, তাহলে চট করে এই পরীক্ষাটা করে ধরা পড়ে যায়। এবং হিমোফিলিয়া যেহেতু একটা প্রোটিন কম থাকে, রক্তপাত যে কোনো জায়গায় হতে পারে, তার মধ্যে বেশিরভাগ হয় জয়েন্টে, কারণ হচ্ছে জয়েন্টটা আমরা বেশি ব্যবহার করি। হ্যাঁ, এবার কেউ যদি পেটে ঘুষি মারে তার পেটে রক্ত পড়তে পারে, হ্যাঁ, মাথায় চোট লাগে, মাথায় রক্ত বেরোতে পারে। তো রক্তপাতের কারণ হচ্ছে ফ্যাক্টর 8-এর অভাব। যদি আমি ধরতে পারি যে এটা ফ্যাক্টর 8-এর অভাব, ফ্যাক্টর 8-এর লেভেল স্টাডি করা যায়, স্ক্রিন করার জন্যে পরীক্ষা আছে। বাচ্চাটাকে স্ক্রিনিং টেস্টে যদি দেখা যায় যে APTT বলে একটা, পুরো নামটা বলছি না, মুখের মনে রাখা সম্ভব না, একটা পরীক্ষা আছে যেখানে তার রক্তটা জমাট বাঁধছে না সেটা বোঝা যায়। এবার APTT যদি খুব বেশি হয় তখন আমরা ফ্যাক্টর লেভেল দেখি। দেখুন, 13টা ফ্যাক্টরের যে কোনো একটা হতে পারে, কিন্তু সাধারণত 8 আর 9ই হয়, সেই জন্য আমরা 8 আর 9টা দেখি, অন্যগুলো বলছি না, অন্যগুলো আরও রেয়ার। 8 আর 9টার লেভেল দেখার পর হয় 8-এর লেভেল কম, নয় 9-এর লেভেল কম। এবং কত কম, মজাটা হচ্ছে 5%-র ওপর যাদের এই ফ্যাক্টরটা থাকে শরীরে তাদের কিন্তু বিরাট কিছু গণ্ডগোল হয় না, যা হয় সব 5%-র নিচে, 5% থেকে 0, এই যাদের লেভেলটা থাকে তাদেরই এই রক্তপাত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং বাচ্চাদের তখন ধরা পড়ে। এইবার প্রথম যখন ধরা পড়লো, আগে হলে আমাদের এই ফ্যাক্টরগুলো প্লাজমাতে আছে, রক্তের প্লাজমাতে এই সব 13টা ফ্যাক্টরই আছে, কিন্তু একটাই সমস্যা যে প্লাজমাতে ফ্যাক্টর 8টা বেশি দিন টেকে না, সেই জন্য এই চট করে ফ্রিজ করে দেওয়ার উদ্দেশ্যটা ছিল ফ্যাক্টরটাকে প্রিজার্ভ করা, অথবা ক্রায়োপ্রেসিপিটেটে ফ্যাক্টরটা থাকে। তখনকার দিনে প্লাজমা বা ক্রায়োপ্রেসিপিটেট দিয়ে, মানে তখনকার দিন মানে বেশি দিন আগেকার কথাও বলছি না, 90 সাল অবধি প্লাজমা এবং ক্রায়োপ্রেসিপিটেট আমাদের দেশে বহুল প্রচলিত ছিল থ্যালাসেমিয়ার ব্যবহারে, কারণ তার ভেতরে সমস্ত ফ্যাক্টরগুলো থাকে, কিন্তু পরিমাণটা এত অল্প যে অনেকটা দিতে হয়। আর তাছাড়া আমি আগেও যেটা বললাম যে প্লাজমা থেকে যেসব ইনফেকশনগুলো হয় সেগুলোর ভয়ও থাকে। এখন যেটা হয়, এখন ফ্যাক্টর 8 আলাদা করে প্রোটিন বিক্রি হয়, দাম প্রচুর, কিন্তু বিক্রি হয়। প্রথম প্লাজমা থেকে সেগুলোকে বার করা হতো, বার করে অনেক প্লাজমা থেকে প্রোটিনগুলোকে বার করে একটা কনসেন্ট্রেট করা হতো, সেগুলোকে বলা হতো ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট। এখন সেই জিনটাকে আইসোলেট করে ইকোলাইয়ের মধ্যে দিয়ে বা হ্যামস্টারের মধ্যে দিয়ে তারা আর্টিফিশিয়ালি রিকম্বিনেন্ট প্রসিজিওরে ফ্যাক্টর তৈরি করছে। তাতে একটা সুবিধা হচ্ছে কোনো প্লাজমা কন্টামিনেশন নেই। প্লাজমা কন্টামিনেশন না থাকলে প্লাজমা থেকে যে অসুখগুলো হতে পারত সেগুলোর হবার সম্ভাবনা নেই। তো সেই ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট ওজন অনুযায়ী এবং তার ফ্যাক্টর লেভেল অনুযায়ী দিতে হয়। কোথায় হয়েছে তার উপরে, ধরুন হাঁটুতে হয়েছে,
আমাকে মিনিমাম 40 থেকে 60% তার ফ্যাক্টর লেভেলটা বাড়াতে হবে। তাহলে কি হলো, ফ্যাক্টর লেভেল বাড়াতে 40% যদি বাড়াতে হয়, তার ওজন যদি 10 কেজি হয়, তাহলে ফ্যাক্টর 9 হলে 400 ইউনিট লাগবে, ফ্যাক্টর 8 হলে 200 ইউনিট লাগবে। সেই 200 ইউনিট ফ্যাক্টর দিলে তার রক্ত বন্ধ হবে। এইবার ভেবে দেখুন যে এর তো রক্তপাত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আগে থেকে এই জিনিসটা দিয়ে থাকি, যেমন থাইরয়েডে আমরা কি করি, আমাদের যখন থাইরয়েডের অসুখ করে, থাইরয়েড গ্রন্থি থেকে যে নিশ্চিত যে রসটা, সেটা বেরোচ্ছে না বলে আমাদের কার্যকলাপ বিহিত হচ্ছে বলে আমরা সেই রসটাকে ট্যাবলেট করে খেয়ে নিই, তাই তো? থাইরয়েডের ওষুধ তো আর কিছু নয়, শুধু যে হরমোনটা আমাদের তৈরি হচ্ছে না সেই হরমোনটা আমরা খেয়ে নিই এবং তার অসুখটা সেরে যায়। তো এই কথাটা হিমোফিলিয়ার ক্ষেত্রেও খাটে, যে তার যখন 0% থেকে 5%-এর মধ্যে থাকছে, তাকে যদি আমরা 3%-এর উপরে তুলে দিই কি 5%-এর উপরে তুলে দিই, তাহলেই তো তার রক্তপাত বন্ধ হয়ে যাবে। তাহলে কোনো প্ল্যান্ড সার্জারি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হিমোফিলিয়ার চিকিৎসা দু রকমের ছিল আগে। একটা হচ্ছে যখন রক্তপাত হচ্ছে তখন ইঞ্জেকশনটা দেওয়া, এটাকে বলা হয় এপিসোডিক। হ্যাঁ, 1950 সালে সুইডেনে একজন ভদ্রমহিলা কিছু লোককে, উনি দেখলেন যে যাদের 5%-এর ওপর থাকছে তাদের কিন্তু রক্তপাত হচ্ছে না, নর্মালি স্পন্টেনিয়াস ব্লিডিং হচ্ছে না। তাহলে তিনি চেষ্টা করলেন যে বাচ্চাগুলোর রক্ত আগে থেকেই ফ্যাক্টর দিয়ে 5%-এর ওপর করে দিই, এবং তিনি বহুলাংশে সাকসেসফুল হলেন। সেইটা হচ্ছে আমাদের হিমোফিলিয়ার প্রোফাইল্যাক্সিস থেরাপির সূত্রপাত। তিনি বিদেশে করে দেখালেন যে এদের যদি আমরা এতটা করে দিই, উনি অবশ্য অনেক বেশি দিয়েছিলেন, 20 থেকে 40 ইউনিট পার কেজি দিয়েছিলেন। 20 থেকে 40 ইউনিট পার কেজি দিয়ে দেখালেন যে এদের কিন্তু ব্লিড করছে না, এরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে। সেই প্রোফাইল্যাক্সিস শুরু। সারা পৃথিবীতে এটা অ্যাকসেপ্টেন্স কিন্তু অনেক পরে এসেছে। তো আমি যখন ইএসআই হাসপাতালে ছিলাম তখন আমি অনেক হিমোফিলিয়াক পেয়েছিলাম। আমি অবশ্য তখন না জেনে, এই ভদ্রমহিলার গল্পটা আমি তখন জানতাম না, আমি না জেনেই দেখলাম যে আমি একটা লোক কত করে, আর আমি এদের রেগুলার, কত ব্লিডিংয়ের কোনো রাত বিরেত নেই, কেউ রাত্রির বেলা এলো, কেউ দিনের বেলা এলো, কেউ রাত 2টোর সময় এলো। তো কী করে এদের ম্যানেজ করা যাবে? এটা ম্যানেজ করাটা তো মুশকিল হচ্ছে, ক্রমাগত লোড বেড়ে যাচ্ছে। তো আমি তখন ওই ফ্যাক্টরগুলো আগে আগে দিতে থাকলাম, ধর ব্লিডিংয়ের আগে দিয়ে তো দেখি কী হয়। তারপর আমি ব্যাঙ্গালোরে একটা সেমিনারে গিয়েছিলাম, এই হিমোফিলিয়ার সেমিনারে। তো তখন ভেলোরের ডক্টর শ্রীবাস্তব, অলোক শ্রীবাস্তব, যিনি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হিমোফিলিয়া ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টও ছিলেন, অলোক একবার সবাইকে জিজ্ঞেস করলো যে প্রোফাইল্যাক্সিস নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন জিজ্ঞেস করলো কে কে তোমরা প্রোফাইল্যাক্সিস করো, হাত তোলো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ হাত তুলছে না, আমি তো ভয় ভয়ে হাত তুললাম। তুমি কি করছো? দেখো ভাই, আমি এইটা করছি, আমি যতদূর জানি আমি এটা করছি। বলে তুমি জানো না তুমি কি করছো? ইউ আর দ্য ওনলি ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া টু ডু দিস। আর যেহেতু ওষুধের অভাব ছিল না, ইএসআইতে তো ওষুধের অভাব থাকে না, সেই জন্য আমার পক্ষে করা সম্ভব হয়েছিল। তখন ও আমাকে বললো তুমি এটাকে ইয়ে কর, ডকুমেন্টেশন করো। ও আমাকে কাগজপত্র দিয়ে দিল, যেগুলো করো ডকুমেন্টেশন করো। এবং আমি দিতাম, ওরা দিত 40, আমি দিতাম 20। ওই 90 সালে আমার কাছে রেকর্ডস আছে আর কি, যে ওই প্রথম ভারতবর্ষে কেউ প্রোফাইল্যাক্সিস চালু করে। আচ্ছা। এবং আমাদের বাচ্চারা, আমি ছবি দেখাতে পারি, দিব্যি ছুটে বেড়াচ্ছে। এবং তখন বাচ্চাদের দিব্যি ছুটে বেড়াচ্ছে মানে কি, বাচ্চাদের তো বলা যায় না যে ভাই মারামারি করিস নি, মারামারি তারা করবেই। হ্যাঁ, মানে আমি প্রোফাইল্যাক্সিস দিয়ে দিলাম, কিন্তু মারামারি করার মতন অতটা প্রোফাইল্যাক্সিস আমি দিতাম না। 40 তো দিতাম না, দিতাম 20। লেভেলটা তো এবার প্রত্যেকটা লোকেরই লেভেল অল্প বেশি কম বেশি বাড়ে কমে। তো যার একটু কম আছে সে আর মুখ ফুলিয়ে এলো, আমি দেখছি ব্লিড করেছে, অথচ তার প্রোফাইল্যাক্সিস আছে। তা আমি মার সামনে তো বলবে না, মাকে বার করে দে,
আমার কানে কানে বলে যাতে কী করেছিস, মারামারি করে। এখন বাচ্চারা করবেই, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে একটা পুরো জেনারেশনের, দেখো 2000 সাল থেকে আজ 24 বছর, একটা পুরো জেনারেশন হ্যাজ গ্রোন আপ অন প্রোফাইল্যাক্সিস। একটাই অসুবিধে, যেটা প্রাইভেটলি করা যায় না, এত দাম। মানে কিরকম খরচা পড়ে? 33 টাকা ইউনিট। এবার ভেবে দেখো তোমার ওজন কত? আমার তো ওজন 95 কেজি। আচ্ছা 100ই ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তো আমাকে যদি 40 ইউনিট করে দিতে হয়, তাহলে 40 × 100 4000, 4000 ইউনিট ইন্টু 33, হিসেব করো দাম কত হলো তোমার? লাখখানেক টাকা মানে একবারে। একবারে সেটা দেওয়া সম্ভব না একটা সাধারণ লোকের পক্ষে, সাধারণ অসাধারণ কারোর পক্ষেই দেওয়া সম্ভব। কিছুটা গভর্নমেন্ট সাপোর্ট না থাকলে, এখন সব গভর্নমেন্ট সাপোর্ট দেয়, প্রথম দিকে গভর্নমেন্টরা দিত না, তারপরে হিমোফিলিয়া ফেডারেশন অফ ইন্ডিয়া বলে একটা সংস্থা আছে, তারা সমস্ত স্টেটে কেস করে দিল। সমস্ত স্টেটে কেস করে দেওয়ার পর হাইকোর্ট থেকে অর্ডার দিল গভর্নমেন্টকে দিতে হবে। মানে আমার যে ছেলেটিকে আমি হাঁটতে পারতো না, খুব ছোট দেখেছি, সে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন চাকরি করছে, সে নিজেই এখন ইএসআই এর বেনিফিশিয়ারি। বাহ। হ্যাঁ, সুতরাং এইটা সে যখন ভেলোর থেকে এসেছিল, ভেলোরের কিছু করা ছিল না, পয়সা কোথায় যে ফ্যাক্টর দেবে, তারা নন ফ্যাক্টর থেরাপি দেওয়ার চেষ্টা করত, সেটা আমরাও করতাম, নন ফ্যাক্টর থেরাপি দেওয়া। হ্যাঁ, আমরা সেই ঠান্ডা বরফ দিতাম, তারপর কি বলে কম্প্রেস করে রাখতাম জায়গাটা, তারপর কিছু কিছু রক্ত জমার ওষুধ আছে, হ্যাঁ, ইথামসাইলেট বলতাম তখন, ইথামসাইলেট দেওয়া হতো, কোনোটাই খুব বেশি কাজে দিত না। ফ্যাক্টরের মতন, ফ্যাক্টর 2 ঘন্টার মধ্যে ফ্যাক্টর দিলে যে কাজ করে সেটা করে। হ্যাঁ, এবং আজ এই বছরে আমি দেখছি আমাদের ফ্যাক্টরের বাইরেও ওষুধ এসে গেছে। মানে দামটাকে কনসিডার করবেন না, দাম কনসিডার করলে কোনো লোকের সাধ্যের ভেতরে সেটা নয়, কিন্তু ফ্যাক্টরের বাইরেও ওষুধ এসে গেছে। এবং ফ্যাক্টর নিয়ে যাদের অসুবিধে হয়, কিছু কিছু লোকের ফ্যাক্টর নিয়ে, ফ্যাক্টরটা তো একটা প্রোটিন, একটা অ্যান্টিবডি তৈরি হয়, নিয়ে ফ্যাক্টরটাকে নষ্ট করে দেয়, এগুলোকে বলে ইনহিবিট করে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9। তো তাদের এখন দেখা গেছে, ইনহিবিটরের আগে অনেক রকম চিকিৎসা ছিল, হ্যাঁ, কিন্তু সেই চিকিৎসা ছাপিয়ে এখন যেটা দেখা গেছে যে নন ফ্যাক্টর এন্টিটি কিছু এসছে, মনোক্লোনাল অ্যান্টিবডি, তারা কিন্তু ফ্যাক্টর লাগে না সেখানে, এবং তাদের বিরাট সুবিধা হচ্ছে 2 সপ্তাহে একবার দিলে হয়, 3 সপ্তাহে একবার দিলে হয়, অনেক সময় 4 সপ্তাহে একবার দিলে হয়। এটা একটা বাচ্চার পক্ষে খুব সুবিধে। এখন অনেক রকম চিকিৎসা হিমোফিলিয়ার এসে গেছে, এবং এখানেও সেই জেনেটিক কাউন্সেলিং করা যায়, জিনগুলোকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানে আমাদের দেশের সমাজকে এখনও নিতে এটা বহু দেরি আছে, যেহেতু এটা মায়েদের কাছ থেকে আসে। আমাদের সমাজে মেয়েদের অবস্থা তো এমনিই খারাপ। আমি বহু ফ্যামিলিতে জানি তারা বাবারা ছেলেকে দেখে না। হিমোফিলিয়া মায়ের কাছ থেকে আসে, তো মা তো ক্যারিয়ার, এবং যেটা আমরা পারতপক্ষে কখনো এখন আর বলি না মা ক্যারিয়ার, কারণ তাহলে তার বাড়িতে ফ্যামিলিতে বড় ঝামেলা হয় ভাই। এবং এটা প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার, যে বাচ্চার হাঁটুতে ব্যথা হলে বা কোথাও নাক থেকে রক্ত পড়লে, এটাও হয়, বাচ্চা তো ভীষণ হামাগুড়ি দিদি তো মুখ ঠেকোয় না, এইখানটায় রক্তপাত হয়ে ভর্তি হয়ে, আর নীল হয়ে গেছে রক্ত জমে, সবাই ভাবছে মুখ ঠোকার জন্য হয়েছে, কিন্তু মুখ ঠোকার জন্য তো সব বাচ্চার হয় না, তাহলে ওই বাচ্চাটার হবে কেন? সেসব ক্ষেত্রে তাদের হিমোফিলিয়ার জন্য দেখানো অবশ্যই দরকার। এটা তো বম্বে ব্লাড গ্রুপ, এটা আমরা কাহানি সিনেমা থেকে জানতে পেরেছিলাম, তারপর থেকে সবাই খুব কিউরিয়াস এই ব্যাপারটা নিয়ে। এটার ব্যাপারে যদি বম্বে ব্লাড গ্রুপটা অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছিল বম্বেতে, বুঝেছেন তো? কীরকম, বম্বে ব্লাড গ্রুপে কিছু অ্যান্টিজেন অনুপস্থিত থাকে, সেই জন্যে সেটা ও নেগেটিভ ব্লাড গ্রুপে পাওয়া যায়। অন্য কোনো ব্লাড গ্রুপে সাধারণত বম্বে ব্লাড গ্রুপ পাওয়া যায় না, ও নেগেটিভ পাওয়া যায়। কী হয় যে আপনার বম্বে ব্লাড গ্রুপ আছে, ও নেগেটিভ ধরা পড়লো, কিন্তু আসলে আপনার অ্যান্টিবডি আছে, আমি জানি না। এবার আপনাকে ও পজিটিভ একটা ব্লাড দিলাম, আপনার রিয়াকশান হবে শরীরে। এইটার জন্যই ইম্পর্টেন্ট। বম্বে ব্লাড গ্রুপ এমনি শরীরের কোনো ক্ষতি কিছু করে না, আচ্ছা, কিন্তু সেই আপনি যদি ব্লাড নেন, হ্যাঁ, তখন আপনাকে ও পজিটিভ ব্লাড দিলে হবে না, আপনাকে ও নেগেটিভ, মানে অ্যাজ এ রিসিপিয়েন্ট আপনাকে ও নেগেটিভ ব্লাড নিতে হবে, অ্যাজ এ ডোনার আপনারটা উইল বি ট্রিটেড অ্যাজ ও পজিটিভ। তবে বম্বে ব্লাড গ্রুপের কাউকেই আমরা ডোনেট করতে বারণ করি, কারণ এই জন্যে যে আরেকটা বম্বে ব্লাড গ্রুপের লাগলে তখন তারটা ডোনেট করলে সেটা বেশি কম্প্যাটেবল হবে,
এবং যেহেতু এটা বম্বেতে ওই যে ব্লাড গ্রুপ রিসার্চ ইনস্টিটিউট ছিল, এখন যেটা ইনস্টিটিউট অফ ইমিউনোহিম্যাটোলজি, সেখানে আবিষ্কৃত হয়েছিল বলে এটার নাম বম্বে ব্লাড গ্রুপ। আচ্ছা, কিন্তু এটা মানুষের শরীরে সাধারণ, আপনার বম্বে ব্লাড গ্রুপ থাকলে কোনো ক্ষতি হবে না, আপনি জানতেও পারবেন যতক্ষণ না পরীক্ষা করাচ্ছে। কলকাতা ব্লাড গ্রুপ পরীক্ষা করালে কিন্তু হেডেকটা যে পরীক্ষা করছে তার, বম্বে ব্লাড গ্রুপ সব ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় না। আচ্ছা, হেডেকটা তার, আপনার নয়। সেই জন্য বম্বে ব্লাড গ্রুপ সবসময় একটা রেফারেন্স ল্যাবরেটরি থেকে করিয়ে আনতে হয়। আচ্ছা, অনেকে জানতে চাইছে যে এই যে ব্লাড থিনার, অ্যান্টিকোয়াগুলেন্টস, এই যে খায় লোকে, এটা কেন খায়? ঠিকই। এইবার আমাদের শরীরে এই যে রক্ত চলাচল করে তার দুটো দিক আছে। একটা হচ্ছে রক্ত জমাট বাঁধা, আরেকটা হচ্ছে জমাট বাঁধা রক্তটাকে তরল করে দেওয়া। কারণ আমার এখানে হাত কাটলো, যদি রক্ত জমাট না বাঁধে সব রক্ত বেরিয়ে যাবে, ঠিক তো? এইবার রক্ত জমাট বাঁধলো, তারপরে আস্তে আস্তে জায়গাটা সেরে গেল, এবার বাকি যে ক্যাপিলারি আর্টারিগুলো থাকলো সেগুলোর মধ্যে তো রক্ত জমে আছে, সেগুলো বন্ধ থাকলে তো এখানে অক্সিজেন যাবে না, তো তাদের খুলতে হবে। তাই জন্যই ক্লটগুলোকে ডিজলভ করতে হবে। তাহলে আমাদের রক্তে দুরকম কাজ হয়, একটা হচ্ছে ক্লট মেকিং আর একটা হচ্ছে ক্লট ডিজলভিং। দুটোই ব্যালেন্সে থাকে, কোনো একটা ব্যালেন্স যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই সমস্যা। এইবার যাদের ধরুন থ্রম্বোসিস হচ্ছে, আগে খুব বেশি প্রচলিত ছিল করোনারি থ্রম্বোসিস, হ্যাঁ এটা তো খুব প্রচলিত শব্দ। করোনারি থ্রম্বোসিস এখনও হয়, যেটা আমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি। সেটা হচ্ছে হার্টের করোনারি আর্টারি, মানে হার্টকে সাপ্লাই করে আর্টারি আছে, হার্ট থেকে যেগুলো মেইন আর্টারি বলছে সেগুলো, হার্টকে সাপ্লাই করে যে আর্টারিগুলো আছে সেই আর্টারিগুলোর ভিতরে কোথাও একটা রক্ত জমে গেছে। কেন জমে গেছে না, নিকাশি নালাটা আটকে গেছে, রক্ত যেখান দিয়ে যেত সেখানটা আটকে গেছে, গিয়ে রক্ত জমে গেছে। এইবার জমা রক্তটাকে যদি আমি না খুলে দিই তাহলে কিন্তু আমার হার্টটা ড্যামেজড হয়ে যাবে একটা সার্টেন টাইমের মধ্যে। এটাকে বলা হয় ইস্কিমিক ড্যামেজ। হার্টের মাসেলগুলো অক্সিজেন না পেয়ে, ইস্কিমিক ড্যামেজ মানে যে মাসেলকে রক্ত না গিয়ে অক্সিজেন না পেয়ে ড্যামেজড হয়ে যাবে। তো আপনার ওই ক্লটটাকে রিমুভ করতে একটা ক্লট লাইটিক কেমিক্যাল ব্যবহার করা হয়। এই আইসিসিউতে দেখবেন ওরা স্ট্রেপ্টোকাইনেস বলে একটা ওষুধ দেয়, ক্লটটাকে তুলে দিল। এইবার তুলে খুলে তো দিল, কিন্তু জায়গাটার দেওয়ালটা তো আর যেরকম আগেকার মতন ছিল সেরকম রইল না, রাফ হয়ে রইল। রাফ হয়ে রইল মানে প্রতিবার সেখানে ক্লট জমার একটা সম্ভাবনা থাকে। এবার ক্লটিং মেকানিজমের প্রাইমারি মুভার হচ্ছে প্লেটলেট। যখন আগে কাটে প্লেটলেটগুলো সেখানে চলে যায়, প্লেটলেটগুলো সেখানে চলে গিয়ে একটা জাল তৈরি করে। জাল তৈরি করার পর থ্রম্বিন বলে একটা জিনিস আছে, সেটাকে একটা বাস্ট করায়, করে তখন ক্লটিং মেকানিজমটা আমাদের হয়ে যায়। প্লেটলেটের ওপরে ক্লটগুলো পড়ে, তার উপরে একটা জাল মতন তৈরি হয়ে বন্ধ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে সেটাকে ফিব্রিনোলিটিক সিস্টেম দিয়ে ওটাকে আস্তে আস্তে ক্লট লাইসিস হয়। এইবার ধরুন যেখানে করোনারি থ্রম্বোসিস হয়েছে, স্টেন্ট বসানো হয়েছে। আমরা তো স্টেন্ট বসানো বুঝি, কি স্টেন্টটা কি? স্টেন্টটা বেসিক্যালি একটা পাইপ, যেখানটা আটকে গেছিলো সেখানটা ক্লটটাকে ডিজলভ করে পাইপটাকে ঢুকিয়ে দিয়েছে, ঠিকই তো? কিন্তু পাইপে তো রক্ত জমতে পারে, তাহলে আমার রক্ত জমা আটকানোর একটা কিছু বন্দোবস্ত করতে হবে। তো প্রাথমিকভাবে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা অ্যান্টিপ্লেটলেট দেওয়া হয়। সব থেকে ভালো অ্যান্টিপ্লেটলেট হচ্ছে অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটলেট হিসেবে দেওয়া হয়। এছাড়াও আরও এখনও ক্লোপিডোগ্রেল, প্রাজোপ্রেগলেল, এরকম আরও অনেক অ্যান্টিপ্লেটলেট ড্রাগ এখন আছে। তো এইগুলো কি কাজ করে? এগুলো প্লেটলেট সংখ্যায় কমায় না, প্লেটলেটের একটা স্টিকিনেস আছে, মানে জুড়ে যায়, দুটো প্লেটলেট পাশাপাশি থাকলে জুড়ে যায়, এই স্টিকিনেসটা কমিয়ে দেয়, তাহলে সেখানে জমার সম্ভাবনা কমে গেল। তো ওইগুলো এক ধরনের ব্লাড থিনার। এছাড়া যেটা হয়, ধরুন আমাদের একটা অসুখ আছে এট্রিয়াল ফিব্রিলেশন। সেটা কি না, আমাদের হার্টের যে 4টে কম্পার্টমেন্ট আছে তার ওপরের কম্পার্টমেন্টগুলোকে এট্রিয়াম বলে। এবার এট্রিয়াল ফিব্রিলেশন মানে হচ্ছে এট্রিয়ামটা কন্ট্র্যাক্ট করতে পারছে না, তার একটা সমস্যা হয়েছে, দেওয়ালটা থরথর করে কাঁপছে কিন্তু পুরো কন্ট্রাকশন হচ্ছে না, তাতে রক্ত জমে যাচ্ছে, ওখানে ক্লট তৈরি হচ্ছে। এবার ক্লটটা যদি হার্ট থেকে বেরিয়ে অন্য অন্য শিরারে যায়, সেখানে গিয়ে থ্রম্বোসিস করবে। সেটা যে কোনো জায়গায় হতে পারে, হাতে, পায়ে, মাথায়, যে কোনো জায়গায় হতে পারে।
লাঙে, যেটা বেশিরভাগ হচ্ছে পালমোনারি এম্বলিজম যেটাকে বলা হয়, ওই ক্লটটা বেরিয়ে গিয়ে ওখান থেকে। তো এবার এট্রিয়াল ফিব্রিলেশনে আমাকে রক্ত জমাট যাতে না বাঁধে এমন একটা বন্দোবস্ত করতে হবে। তখন আমরা এই যে 13টা প্রোটিন বললাম, এই 13টা প্রোটিনের বিরুদ্ধাচরণ করে এমন ওষুধ দিয়ে দেওয়া হয়। প্রথম দিকে আমাদের এখানে যেগুলো দেওয়া হতো তার মধ্যে যে ওষুধটা খুব বেশি বহুল প্রচলিত হচ্ছে অ্যাসিট্রম। সেই অ্যাসিট্রমের সঙ্গেও আমাদের দেশে যদিও অ্যাসিট্রমের প্রচলন বেশি, কিন্তু আরেকটা বহুল প্রচলিত ওষুধ আছে, সেটাকে বলা হয় ওয়ারফেরিন বা ওয়ার্ফ। এটা অনেকেই ব্যবহার করেন এবং অ্যাসিট্রম এবং ওয়ারফেরিনের কার্যক্ষমতা এক, টেস্টিংও এক, শুধু নামটাই আলাদা, কেমিক্যাল দুটো আলাদা। অ্যাসিট্রম ভিটামিন কে আমাদের এই ফ্যাক্টরগুলো তৈরি করাতে সাহায্য করত। এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলোকে অ্যাসিট্রম ইনহিবিট করত। আর এখন যে ওষুধগুলো এগুলো ইনহিবিট করতে বলে রক্ত জমাট বাঁধতে দিত না, এবং এটা আমরা মনিটর করতাম পরীক্ষা করে করে। ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, এগুলো ভিটামিন কে এর এগেনস্টে আমরা মনিটর করে দেখতাম যে রক্ত জমাট বাঁধছে না। একটা সার্টেন প্রথমিন টাইম বলে একটা টেস্ট আছে, সেটা একটা সার্টেন লেভেল অবধি রাখলে আমরা বলতাম যে এইবার রক্ত জমাট বাঁধবে না, এইবার থ্রম্বোসিস হবার সম্ভাবনা কম। কিন্তু মানুষ আর্টিফিশিয়ালি যদি থ্রম্বোসিস বন্ধ করে, তার অন্যদিকে ব্লিডিং হওয়ার চান্স থাকে। সুতরাং যাদেরই এই ব্লাড থিনার দেওয়া হয় তাদের একটা ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে, সেই জন্যে ওই টেস্টগুলো করে করা। এইবার নতুন, এবং ওটা ডোজ ডিপেন্ডেন্ট ছিল, যারা ওজন বেশি তাদের বেশি ডোজে দিতে হতো, অনেকের মেটাবলিজমের জন্য ক্লট ভালো হতো না, তাদের একটু বেশি ডোজে দিতে হতো। আমরা চেষ্টা করতাম যে প্রথমিন টাইম বলে যে টাইমটা আছে তার একটা মাপকাঠি হচ্ছে আইএনআর, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও বলা হয়, ওটাকে 2.5 থেকে 3.5-এর মাঝখানে রাখলে রক্ত জমাট বাঁধার জন্য যে অসুখগুলো, সেটা থ্রম্বোসিসও হতে পারে, সেটা আপনার পায়ের ভেনে ডিপ ভেন থ্রম্বোসিস বলে একটা জিনিস থাকে। আমরা বহুদিন যদি পাটাকে ব্যবহার না করে বিছানায় শুয়ে থাকি, তাহলে ভেনের মধ্যে রক্ত জমে যায়, কারণ চলাচল করতে পারে না। আমাদের পায়ের মাসেলটা পাম্পের মতন কাজ করে, যখন আমরা হাঁটি তখন ভেনকে পাম্পের মতন কাজ করে রক্তটাকে চলাচল করতে সাহায্য করে। এবার পা শুয়ে থাকলে সেটা করে না, সেখানে রক্তটা থিতু হয়ে যায়, থিতু হয়ে গিয়ে ক্লট করে যায়, সেখানে ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিসে এই ওষুধগুলো ব্যবহার করা হয়, এবং ওই আয়নাটাকে একটা এমন জায়গায় রাখা হয় যেখানে দেখা হয় যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, ব্লিডও করবে না, আবার রক্তও জমবে না, এরকম কাছাকাছি একটা চেষ্টা করা হয়, এবং সেটা বহুলাংশে কষ্টকর। আমরা এই অ্যাসিট্রম বা অ্যাসিট্রম জাতীয় যে ওষুধগুলো ব্যবহার করতাম, সেই ওষুধগুলোতে খাবারের একটা বিরাট রোল ছিল। খেয়ে পালং শাক খেলাম, ব্যাস ব্লিডিংয়ের ক্ষমতাটা কমে গেল। সেই জন্য ওগুলো মনিটর করতে হতো, যে বাড়বেও না কমবেও না, মাঝে মাঝে একটা জায়গায় থাকবে, ডোজটা রেগুলার অ্যাডজাস্ট করতে হতো, প্রতি মাসে পরীক্ষা করতে হতো। এখন নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস বেরিয়েছে, বা ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস, ডোয়াক বা নোয়াক বলে। তারা ওই ভিটামিন কেতে কাজ করে না, তারা ডাইরেক্টলি আমাদের ফ্যাক্টর 10 বলে একটা 10 আছে, সেই হচ্ছে নাটের গুরু, সেই আমাদের ক্লটিংটাকে কন্ট্রোল করে। ফ্যাক্টর 8 তাকে সাহায্য করে। তো সেই ফ্যাক্টর 10-এর ডাইরেক্ট অ্যান্টাগনিস্ট এখন এগুলো হয়েছে, এবং এইগুলোর ডোজ হচ্ছে ওজনে করা হয়, এবং ফিক্সড ডোজ, এগুলোর জন্য কোনো পরীক্ষা করতে লাগে না। কিন্তু সবার ক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রেও সেটাই সত্যি, অর্থাৎ ব্লিডিংয়ের একটা চান্স থেকে যায় অল্প হলেও। কিন্তু ওইটা আমাদের ওইটা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক, ওইটা না নিলে লোকজনের সেই ডিভিটিটা সারবে না, কি থ্রম্বোসিসটা সারবে না, স্টেন বসানো হয়েছে সেই জন্য। জেনারেলি কার্ডিয়াক প্রবলেমস হলে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ম্যাক্সিমাম ইউজ করা হয়, এবং ডিভিটি হলে রক্ত জমাট না বাঁধার জন্য ব্যবহার করা হয়। তো রক্ত জমাট না ব্যবহার করার অনেক রকম ওষুধ আছে। আমি দুটো শুধু খাবার ওষুধের কথা বললাম, এছাড়া ইঞ্জেকশন আছে, যেটা আমরা অরিজিনালি ব্যবহার করতাম হেপারিন বলে। হেপারিন আমরা ব্যবহার করতাম রক্ত জমাট না বাঁধার জন্য, সেটা বহু পুরনো ওষুধ, এখনও ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? হাসপাতালে ব্যবহার করা। এবার হেপারিনের বদলে নিউয়ার হেপারিনস এসছে, যেগুলো হেপারিনের মতন কাজ করে, কিন্তু হেপারিনের মতন অতটা ডেঞ্জারাস নয়। সেই নিউয়ার হেপারিনগুলো আমরা এখন অনেক সময় হাসপাতালে ব্যবহার করি। হ্যাঁ, ক্লেক্সান একটা ওষুধ অনেকেরই ব্যবহার করা হয় হাসপাতালে, ক্লেক্সানটা। হেপারিনটা যখন কোনো অ্যাকিউট প্রবলেম হচ্ছে তখন হেপারিনটা ব্যবহার করে, হেপারিনের পরে নিউয়ার হেপারিনে চলে যায়, নিউয়ার হেপারিন থেকে
ডোয়াক বা নোয়াকে চলে যায়। এইভাবে জিনিসটা প্রগ্রেস করে হাসপাতালে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু Thank you. আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই ভাবছেন কি হলো, এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে বড় বড় করে লিখলেন যে আপনারা প্রশ্ন করুন, সেই প্রশ্নগুলো আমরা করবো ডাক্তারবাবুদের কাছে, কোথায় গেল সেটা? না, সেই প্রশ্নগুলো নিয়ে আলাদা একটা Q&A এপিসোড আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে, তাই ফলো করতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো, সেখানে ডাক্তারবাবু উত্তর দেবে আপনার প্রশ্নগুলো। তো আপাতত আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে এই ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। তাহলে ফিরবো অন্য কোনো পর্বে নতুন কোনো ইনজেকশন নিয়ে।